ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক। ঈদের আগেই চালুর পরিকল্পনা, সুবিধা পাবে 5 কোটি পরিবার। সরকারি ছুটির দিন শনিবারও অফিস করবেন প্রধানমন্ত্রী। জাতীয় নির্বাচনের পর এবার 3 সিটির নির্বাচনের প্রস্তুতি ইসির। চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আগামী সপ্তাহে কমিশন সভায় ঠিক হবে কর্মপরিকল্পনা। 21 কেবল ভাষার দাবি নয়, আত্মপরিচয়, সাংস্কৃতিক অধিকারের সংগ্রাম বলছেন বিশ্লেষকরা। ভাষাকে প্রজন্ম থেকে প্রজন্ম টিকিয়ে রাখতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। রমজান উপলক্ষে আমদানি বাড়লেও খাতুনগঞ্জে অস্থিরতা। সপ্তাহ ব্যবধানে চিনির কেজিতে 5, ভোজ্য তেলের মনে 60 থেকে 300 টাকা বাড়তি। দাম বাড়াতে নানা কৌশল ব্যবসায়ীদের। এবং শুষ্ক মৌসুমে পদ্মায় জেগে উঠেছে ছোট বড় অসংখ্য ডুবোচর। নাব্য সংকটে পণ্যবাহী নৌযান চলাচল ব্যাহত। বিপাকে ফরিদপুরের ব্যবসায়ী, ইজারাদার ও শ্রমিকরা। ভোরের সময় সঙ্গে আছি আমি শবনব নিবিড়। দ্বিতীয় কর্মদিবসেও সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নেওয়া হয় গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত। ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে দেয়া হবে ফ্যামিলি কার্ড। এতে অগ্রাধিকার পাবেন পিছিয়ে পড়া নারীরা। পর্যায়ক্রমে দেয়া হবে 5 কোটি পরিবারকে। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন 3 বাহিনীর প্রধান। এদিকে সরকারি ছুটির দিন শনিবার সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোজার প্রথম দিন, সরকার প্রধানের দ্বিতীয় দিনের কর্মদিবস। বৃহস্পতিবার সকাল 9টার কিছু পরে সচিবালয়ের নিজ দফতরে হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতেই প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান ও পরে 3 বাহিনীর প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন। বেশ কিছুক্ষণ ধরে চলে এই বৈঠক। পরে বেলা 11:30টায় ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক করেন তারেক রহমান। 1.5 ঘন্টার বৈঠক শেষে একে একে বেরিয়ে আসেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তারা জানান, ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম শুরু করতে চায় সরকার। ফ্যামিলি কার্ডের ইস্যুর বিস্তারিত উল্লেখ আছে, সেটা কার্যকর কিভাবে করবে সেটা নিয়ে আজ আলোচনা হয়েছে। ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসাবে চালু হবে। মন্ত্রীরা বলেন, ফ্যামিলি কার্ডে শুরুতে আর্থিক সহায়তা দেবে সরকার। দরিদ্রদের সহায়তার মধ্য দিয়ে শুরু হলেও পর্যায়ক্রমে সব নারীকে এই কার্ডের আওতায় আনা হবে। সে লক্ষ্যে ইতিমধ্যে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে বলেও জানান মন্ত্রীরা। পর্যায়ক্রমে দেশের প্রায় 5 কোটি ফ্যামিলিতে আমরা ফ্যামিলি কার্ড দিব। আমরা সেটাকে মাথায় রেখেই বাস্তবায়নযোগ্যভাবে শুরু করব। মূলত টাকার পরিমাণের চাইতেও সমস্ত নারীকে ফ্যামিলি কার্ডের নেটওয়ার্কের মধ্যে আনাটাই আমাদের একটা প্রধান লক্ষ্য। মধ্যস্বত্বভোগী থাকবে না, কোনো ধরনের রেফারাল কেউ থাকবে না, সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে লেটেস্ট আইটিভি মাধ্যম সেটা ব্যবহার করব। দুপুর 2টার দিকে বৃক্ষরোপণ ও খাল খনন নিয়ে আরও একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বিভিন্ন বিষয় সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন মন্ত্রীরা। খাল খনন কর্মসূচিটা করতে হলে এটা একটা 4টা মিনিস্ট্রির একটা কনসার্ন, এবং কবে নাগাদ আমরা শুরু করতে পারবো এটা আমরা এই সপ্তাহে বসে, পরবর্তী সপ্তাহে বসে সিদ্ধান্ত নিব। এবং সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এই কাজটা আমাদেরকে 180 দিনের মধ্যে শুরু এবং ম্যাক্সিমামটা করতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং যমুনার মেরামত কাজ শেষ না হয় আগামী কয়েকদিন সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ছুটির দিনও সচিবালয়ে অফিস করবেন তিনি। ফাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। রাস্তা দখলমুক্ত ও অটোরিকশার দৌরাত্ম্য বন্ধ করে সড়কে শৃঙ্খলা ফেরানোর ঘোষণা দিয়েছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আসন্ন ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ঈদের ছুটি বাড়ানো সহ নানা পরিকল্পনার কথা জানান তিনি। সড়কে চাঁদাবাজি বন্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। দেশের রেল সেবাকে উন্নত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের কথাও জানান তিনি। দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেও ব্যস্ত সময় পার করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সহ নির্ধারিত বেশ কয়েকটি কর্মসূচির পর বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী শেখ রবিউল আলম। অনেক সমস্যা আমরা চিহ্নিত করেছি,
অনেক প্রস্তাবনাগুলি আমাদের কাছে আছে। প্রশ্নের জবাবে জানান, সরকারের 180 দিনের পরিকল্পনায় সড়কে শৃঙ্খলা ফেরানোই প্রধান কাজ। বলেন, রাজধানীতে অটোরিকশা চলাচল এবং যত্রতত্র পার্কিং বন্ধে সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া রেল সেবাকে আরও উন্নত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি। উনি রেলটাকে সম্প্রসারণ করতে চান, রেলের সেবা এটা প্রতিষ্ঠিত করতে চান, আবার প্রসারিত করতে চান। দেশেই আমাদের ইঞ্জিন তৈরি করা যায় কিনা। আসন্ন ঈদে মানুষের স্বস্তিতে ঘরে ফিরতে ঈদের ছুটি বাড়ানো, তৈরি পোশাক শিল্প কারখানায় পর্যায়ক্রমে ছুটি দেওয়া সহ নানা পরিকল্পনার কথা জানান তিনি। সড়কে কোনোভাবেই চাঁদাবাজি করার সুযোগ মিলবে না বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। বাস মালিক সমিতি আছে, শ্রমিক সমিতিগুলিও আছে, তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। চাঁদা, আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চান না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে তা কোনো সুযোগ নেই। গতবারে যে পদক্ষেপটা নেওয়া হয়েছিল মোটামুটি সফল ছিল, কিন্তু এটা সফল হওয়ার ক্ষেত্রে আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে ছুটিটাও বড় ছিল দীর্ঘদিনের। তো ঈদের ছুটিটা যদি একটু বড় হয় তাহলে ম্যানেজমেন্টটা খুব ইজি হয়ে যায়। রাষ্ট্র ব্যবস্থাপনায় দলীয় কোনো প্রভাব প্রাধান্য পাবে না বলেও জানান শেখ রবিউল আলম। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য এবং সিন্ডিকেট চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বৃহস্পতিবার সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। জানান, শিক্ষা খাত আধুনিকায়নে কারিকুলাম রিভিউ করবে সরকার। এছাড়া ইংলিশ মিডিয়ামকেও সরকারি নিয়ম নীতির আওতায় আনা হবে বলে জানান তিনি। নতুন সরকারের দ্বিতীয় কর্মদিবসে কর্মচঞ্চল সচিবালয়। এদিন শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারের পরিকল্পনা জানাতে গণমাধ্যমের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রী। পরিমার্জন করা প্রয়োজন। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো বদলি বাণিজ্য এবং সিন্ডিকেট চলবে না। শিক্ষা খাত আধুনিকায়নে কারিকুলাম রিভিউ করার কথা জানান তিনি। আমরা কারিকুলাম রিভিউ করব এবং যেখানে যা পরিমার্জন করা প্রয়োজন সেটা আমরা করব। আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিভাবে আমাদের রেগুলেটরি আন্ডারে আনা যায় সেই ব্যবস্থা আমাদের নিতেই হবে। অতীতে মপ করে অটো পাস নেওয়া হয়েছে উল্লেখ করে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর কথা বলেন শিক্ষামন্ত্রী। ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষকদের রাজনৈতিক কর্মসূচি চলবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। আমরা যদি এই ধরনের বদলি কোনো অসামঞ্জস্য থেকে থাকে ওগুলিকে আমরা দেখব। দুর্নীতি হবে না, হতে পারে না, এটা আশ্বস্ত করতে পারে। এ সময় মাধ্যমিক স্তরে খেলাধুলা বাধ্যতামূলক এবং কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করার কথা জানান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বলেন, শিক্ষা নিয়ে রাজনীতি করবে না সরকার। আমরা চাই মাধ্যমিক স্তর থেকে ক্রীড়া বাধ্যতামূলক হোক, শুধু ইভেন্ট হিসেবে না, টাইম টেবিল হিসেবে। আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না, আমরা শিক্ষা নিয়ে রাষ্ট্র গড়ব। মন্ত্রণালয়ের কার্যক্রম অ্যাপের আওতায় আনার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। সার্টিফিকেট নয়, সক্ষমতা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানান ট্রাম্প। ভারত চীনের পর এবার বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 18 ফেব্রুয়ারি ট্রাম্প স্বাক্ষরিত এই অভিনন্দন বার্তায় আমেরিকার জনগণের পক্ষ থেকে ঐতিহাসিক নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়। চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ঢাকা ওয়াশিংটন অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা থাকলে উভয়ের স্বার্থ রক্ষা হলে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আরও শক্তিশালী এবং সমৃদ্ধ করা যেতে পারে বলেও উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করতে সঠিক সিদ্ধান্ত ও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এর ফলে বাংলাদেশের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রে তৈরি বিশ্বসেরা ও উন্নত মানের সরঞ্জাম ব্যবহার করতে পারবে বলেও উল্লেখ করেন তিনি। বিশেষ করে পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে উভয় দেশের কৃষক শ্রমিকরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প চিঠিতে লেখেন, তিনি তারেক রহমানকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করতে চান, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আগের চেয়ে আরও উন্নত করতে চান। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মেরুদণ্ড সোজা রেখে সব দেশের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্ব বজায় রাখবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। তিনি বলেন, এখন থেকে বাংলাদেশকে ভিন্ন নজরে দেখতে হবে বিশ্বকে। বৈদেশিক সব চ্যালেঞ্জ এবং ইস্যু জনগণের স্বার্থ মাথায় রেখে সমাধান করা হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ডক্টর খলিলুর রহমান এবং শামা ওবায়দ ইসলাম। মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন জানান কর্মকর্তারা। উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী। একই দিন দুপুরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সব দেশের সঙ্গেই মেরুদণ্ড সোজা রেখে চ্যালেঞ্জ এবং বিবাদমান ইস্যুর সমাধান করবে নতুন সরকার। জানান, নতুন গণতান্ত্রিক সরকারকে ভিন্ন নজরে দেখতে হবে বিশ্বকে। মেরুদণ্ড শক্ত করে আমরা সামনের দিকে এগোতে চাই। বাংলাদেশকে সবার ভিন্ন নজরে দেখতে হবে। সকল রাষ্ট্রের সাথে, সকল সরকারের সাথে আমাদের সম্পর্ক থাকবে বাংলাদেশের জনগণের স্বার্থকে সুরক্ষিত করে। ভিসা বন্ধের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে শামা ওবায়দ বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরত আনার চলমান প্রক্রিয়া এগিয়ে নেবে তার মন্ত্রণালয়। সেটা নিশ্চয়ই পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। সেটা যে চলমান আছে প্রক্রিয়া তো চালিয়ে নিয়ে যেতে হবে। প্রথমবারের মতো মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে জানালেন, মেরুদণ্ড সোজা রেখে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় ঢাকা। এক্ষেত্রে দেশের জনগণের স্বার্থ সবার আগে বিবেচনায় আনা হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারকে দেশ গঠনে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত জামাত। তবে জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ করলে চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এদিকে সংসদ কার্যকর করতে দ্রুত অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিজের জন্য সংরক্ষিত আসনে বসালেন এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের। পাশে বসেই প্রথম রমজানের ইফতার সারলেন জামায়াত আমির ও প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এমন দৃশ্য দেখা যায়। ইফতার পূর্ব বক্তব্যে জামায়াত প্রধান জানান, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশ গঠনে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে আগ্রহী তার দল। তবে জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ করলে নীরব থাকবে না তারা। আমরা চেষ্টা করব এরকম কিছু দেখলে সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে। তারা যদি শুধরিয়ে নেন, আমরা অন্তর থেকে তাদের জন্য দোয়া করব। আমাদের পরামর্শ গ্রহণ করার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো এবং সেই ভালো কাজে আবার বলছি আমরা তাদের সঙ্গী হব। কিন্তু যদি তারা না করেন, আমরা সংসদে এবং জনগণের কাতারে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রতিবাদ করব। এদিকে সমসাময়িক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের ফলাফলে কারচুপি হলেও দেশে স্থিতিশীলতার স্বার্থে ফল মেনে নিয়েছেন তারা। সংসদ কার্যকর করতে দ্রুত অধিবেশনের আহ্বান জানান তিনি। আমরা সরকারি দলের প্রতি আহ্বান জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদকে কার্যকর করতে সে অধিবেশন ডাকা হোক। বিএনপি সরকারের নবগঠিত মন্ত্রিপরিষদে তরুণদের উপেক্ষা করা হয়েছে বলেও দাবি করেন বিরোধী নেতারা। বাংলাদেশ গণতন্ত্রের পথে অগ্রসর হবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের পর এবার স্থানীয় সরকারের 3 সিটির নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে মেয়াদ উত্তীর্ণ ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আগামী সপ্তাহে কমিশন সভায় ঠিক হবে নির্বাচনের কর্মপরিকল্পনা। ইতোমধ্যে এই 3 সিটির ভোট করতে স্থানীয় সরকারের চিঠি পেয়েছে ইসি। শুধু তাই নয়, বছর জুড়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলে জামায়াত সহ তাদের মিত্ররা। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। পরে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের বিরোধিতার মুখে আগে স্থানীয় সরকারের নির্বাচন থেকে পিছু হাঁটে ডক্টর ইউনূস সরকার। 12 ফেব্রুয়ারির ভোটে নিরঙ্কুশ জয়লাভের মধ্য দিয়ে নতুন সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরকার গঠনের 3 দিনের মাথায় ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন করতে ইসি চিঠি পেয়েছে বলে জানালেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে চিঠি পেয়েছি। এই চিঠির পরিপ্রেক্ষিতে আমাদের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা হয়তোবা আগামী সপ্তাহের মধ্যে কমিশনের সভা করে ডিটেইল কর্মপরিকল্পনা সেটি আমরা
গ্রহণ করব এবং সেই অনুযায়ী যথাশীঘ্র সম্ভব নির্ধারিত তারিখ এবং সময়ের ভিতরে ইনশাল্লাহ আমরা আবার একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করব। আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার 180 দিনের মধ্যেই সিটি কর্পোরেশনের নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রথম সভা হয় 2020 সালের 2রা জুন। সে হিসেবে দক্ষিণ সিটির মেয়াদ শেষ হয়েছে গত বছরের 1 জুনে। আর ঢাকা উত্তর সিটির প্রথম সভা একই বছরের 3রা জুন অনুষ্ঠিত হওয়ায় এই সিটির মেয়াদ শেষ হয়েছে গত বছরের 2রা জুন। অন্যদিকে চট্টগ্রাম সিটির 2021 সালের 23 ফেব্রুয়ারি প্রথম সভা অনুষ্ঠিত হওয়ায় এর মেয়াদ শেষ হচ্ছে আসছে 22 ফেব্রুয়ারি। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, অভিজ্ঞতা সম্পন্ন এবং দক্ষদেরই এই নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে। তার মতে দলীয় সরকারের অধীনেও নিরপেক্ষতার প্রমাণ রাখতে সক্ষম হবে ইসি। সিটি কর্পোরেশনের নির্বাচন, তারপরে আপনার ওই যে শেরপুর, বগুড়া উপজেলার নির্বাচন, একটার পরে একটা করতে গেলে 2026-এর ভিতরে আমরা যথাসাধ্য চেষ্টা করব। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেমন প্রভাবমুক্তভাবে আমরা নির্বাচন করতে পেরেছি, ভবিষ্যতেও আরও নিরপেক্ষতার প্রমাণ আমরা ইনশাল্লাহ রাখব। 2024 সালে সরকার পতনের পর স্থানীয় সরকারের মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানদের পদত্যাগের ফলে অন্তর্বর্তী সরকার 12টি সিটি কর্পোরেশন, 330 পৌরসভা, 397 উপজেলা পরিষদ এবং 64টি জেলা পরিষদের প্রতিনিধিদের অপসারণ করে। ইউনিয়ন পরিষদ ছাড়া বর্তমানে এসব প্রতিষ্ঠান প্রশাসক দিয়ে পরিচালিত হচ্ছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে বিএনপি সরকারের থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পলাতক আসামিদের ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন 11 দলীয় ঐক্যের এমপি আখতার হোসেন। এদিন জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। 24-এর গণ অভ্যুত্থানের হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এ পর্যন্ত 3টি মামলার রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে মূল আসামিদের ফাঁসির দণ্ড দেয়া হলেও পলাতক আছেন সবাই। তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। বৃহস্পতিবার বিচারের অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন। প্রসিকিউটরদের সঙ্গে সাক্ষাৎ শেষে আখতার হোসেন বলেন, পলাতক আসামিদের গ্রেফতার করতে না পারা ছিল অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। এখনো পর্যন্ত যারা শেখ হাসিনার মতো ক্রিমিনাল তাদেরকে বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে বিচারের সামনে তাদেরকে নিয়ে আসা গেল না, কোর্টে প্রেজেন্ট করা গেল না, এটাকে আমরা একটা ব্যর্থতা হিসেবে দেখি এবং এই ব্যর্থতা ঘোষণার দায়িত্ব নির্বাচিত সরকারকেই নিতে হবে। সরকার পরিবর্তনে ট্রাইব্যুনালের বিচার কাজে কোনো প্রভাব পড়বে না বলে নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, বিচার কাজ স্বাভাবিক গতিতে চলার নির্দেশনা এসেছে বিএনপি সরকারের পক্ষ থেকে। সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখবো। এদিন জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। আর গাজীপুরের পাতারটেকে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যা মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান, জাভেদ পাটোয়ারি সহ পলাতক আসামিদের 2 মার্চ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করা হয়। রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটো চালক দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও ইফতারে যোগ দিয়ে দোয়া চেয়েছেন তিনি। এ সময় দেশ ও জাতির কল্যাণে প্রাপ্ত দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বছরও তিনি আমাদের সাথে ছিলেন, এই রোজায় তিনি আমাদের মাঝে নাই। মহান আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। আমি সবসময় খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে থাকবো, তাদের জন্য রাজনীতি করে যাব, তাদের জন্য কাজ করে যাব। আমাকে যতটুকুই দায়িত্ব দেওয়া হয়েছে তার সর্বোচ্চই আমি কাজে লাগাবো কেবলমাত্র দেশ ও জাতির কল্যাণে। আগামী 15 দিনের মধ্যে নদী, খাল ও জলাশয় দখলমুক্ত করে খনন শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার রাতে পঞ্চগড় সার্কিট হাউসে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। নদীগুলো, জলাশয়গুলো আজকে
অনেকগুলো আমাদের অনেকে দখলদারিতে চলে গেছেন, সেইগুলোকে মুক্ত করা এবং সেটা হয়তো আগামী 15 দিনের ভিতরে আমরা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবার সেই খাল খনন শুরু করব। আমাদের এই মন্ত্রণালয়ের মধ্যে দিয়ে আমাদের কিন্তু বৃক্ষরোপণটাও আছে, সেই বৃক্ষরোপণ করেও কিন্তু আমাদের বিশেষ করে আমাদের আবহাওয়া পরিবেশ যেন আমাদের অনুকূলে থাকে সেই জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। রাজধানীর ভাসানটেক এলাকায় পবিত্র রমজান উপলক্ষে দুস্থ ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার বিকেলে ভাসানটেকের নিম্ন আয়ের পরিবারের শিশুদের হাতে ইফতার তুলে দেন তিনি। এ সময় তার পাশে ছিলেন তার মা ডাক্তার জুবাইদা রহমান। রমজানের সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে এবং সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। 21শে ফেব্রুয়ারি বাঙালির শোক ও গৌরবের এক অবিনশ্বর ইতিহাস, যে ইতিহাস দেশের গণ্ডি পেরিয়ে পুরো বিশ্বে সমাদৃত। শুধু ভাষার দাবিতে নিজের বুকের রক্ত ঢেলে প্রতিবাদ এক অনন্য নজির। ভাষাবিদরা বলছেন, দেশকে ভালোবেসে বাংলা ভাষা ও দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে হবে, পাশাপাশি বন্ধ করতে হবে বিদেশে পাড়ি জমানোর প্রবণতা। আরও জানাচ্ছেন সহকর্মী কামরুল হাসান। রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি শোক, গৌরব আর আত্মত্যাগের এক অনন্য অধ্যায়। 1952 সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জীবন দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেক তরুণ। এর ইতিহাস পর্যালোচনায় দেখা যায় 1948 সালে তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করলে দ্রোহের ক্ষোভ ছড়িয়ে পড়ে বাঙালির মনে। গড়ে ওঠে দুর্বার আন্দোলন, যার কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়। এরই ধারাবাহিকতায় 1952 সালের 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভেঙে রাজপথে নামেন শিক্ষার্থীরা। সেদিনের মিছিলে পুলিশ গুলি চালালে শহীদ হন কয়েকজন তরুণ আন্দোলনকারী। ভাষা আন্দোলনের গবেষক ও ভাষাবিদরা বলছেন, 21 কেবল ভাষার দাবি নয়, এটি ছিল আত্মপরিচয় ও সাংস্কৃতিক অধিকারের সংগ্রাম। তাই ভাষাকে প্রজন্ম থেকে প্রজন্মে টিকিয়ে রাখতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। পাশাপাশি বন্ধ করতে হবে দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেওয়ার প্রবণতা। বাংলা ভাষার প্রতি তেমন আগ্রহ অনেকের নেই। আমাদের উচ্চ শ্রেণীর শিক্ষিত বাঙালির, একটা রাষ্ট্রের ধনী লোকেরা, গুরুত্বপূর্ণ লোকেরা, উচ্চশিক্ষিত লোকেরা, শিক্ষিত লোকেরা নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করেন এবং বলেন যে এই দেশে রাষ্ট্র গড়ে উঠবে না, বাঙালি উন্নতি করার মানসিকতার মানুষ নয়। এইভাবে যখন এক ধরনের আত্মসমালোচনা করেন তখন তো ভাষার গতিও খর্ব হয়। বাংলা ভাষার ব্যবহার চাই রাজনীতিতে, অফিস আদালত চালানোতে, বিচার ব্যবস্থায় এবং উচ্চশিক্ষায়, প্রাথমিক মাধ্যমিক সব পর্যায়ের শিক্ষায়, এইভাবে সব ধারার শিক্ষায় যদি বাংলা ভাষার ব্যবহার চলে, বাড়তে থাকে, আমাদের জাতীয় জীবনের কাজকর্ম চলে, তাহলে বাংলা ভাষার উন্নতি হবে। ভাষা শহীদদের আত্মত্যাগ বিশ্বজুড়ে স্বীকৃতি পায় 1999 সালে, যখন ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। তখন থেকে দিনটি বিশ্বজুড়ে ভাষাগত বৈচিত্র্য ও মাতৃভাষার অধিকারের প্রতীক। স্মৃতির মিনারে একদিনের শ্রদ্ধা নয়, বরং বাঙালির গৌরব আর অহংকারের প্রতীক। বাংলা ভাষাকে মনে প্রাণে ধারণ করে এগিয়ে যেতে পারলেই শোধ হবে শহীদদের রক্তের ঋণ। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। রক্তে রাঙানো 21 আবারও দুয়ারে। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে গোটা জাতি। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতির মিনার। রংতুলির আঁচড়ে রঙিন হচ্ছে শহীদ বেদি। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নেওয়া হচ্ছে কয়েক স্তরের নিরাপত্তা। রাজধানীর হৃদয়ে দাঁড়িয়ে থাকা এই শহীদ মিনার এখন যেন এক কর্মযজ্ঞের কেন্দ্র। ক্ষতিগ্রস্ত অংশ মেরামত, নতুন রঙের প্রলেপ, সবই শেষ মুহূর্তের ব্যস্ততা। চারুকলার নবীন প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত শহীদ মিনার প্রাঙ্গণ। তুলির আঁচড়ে ফুটে উঠছে আলপনা, যার প্রতিটি রেখায় যেন ভেসে উঠছে 52 ভাষা আন্দোলনের সেই উত্তাল দিনের স্মৃতি। শিক্ষকরা আমরা সবাই মিলে ক্যানভাস, বড় বড় ক্যানভাস সাজিয়েছি। যেখানেই থাকি না কেন, এই 21শে ফেব্রুয়ারি হলে আমাদের এখানে
সকলের পদচারণা হয়। নির্বিঘ্নে শ্রদ্ধা জানাতে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। নিরাপত্তা জোরদারে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। আমাদের প্রস্তুতির কোনো রকম ঘাটতি নেই। গেট হবে, তোরণ হবে, সেই জায়গাগুলো কাজ চলছে, বাণীগুলো লেখার কাজ চলছে, তারপরে পেন্টিংয়ের কাজ চলছে, যেগুলো নাকি আমরা পরবর্তীতে আগামীকালকে ইনস্টল করব। শহীদ মিনার শুধু স্থাপত্য নয়, এটি আত্মত্যাগের অমর প্রতীক, অধিকার আদায়ের দীপ্ত ইতিহাস। এখানে মাথা নত করে দাঁড়ায় প্রজন্মের পর প্রজন্ম। আগামী 21 ফেব্রুয়ারি প্রথম প্রহরে ফুলেল শ্রদ্ধায় ভরে উঠবে এই বেদি। পুনরুজ্জীবিত হবে বাঙালির হাজার বছরের সংস্কৃতির চেতনা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ। ভাষা আন্দোলনের অন্যতম শহীদ ফেনীর আব্দুস সালাম মাতৃভাষা বাংলার দাবিতে 1952 সালের 21 ফেব্রুয়ারি রাজপথে নেমে জীবন উৎসর্গ করেছিলেন তিনি। কিন্তু যার আত্মত্যাগে আমরা পেয়েছি ভাষার মর্যাদা, তার স্মৃতি বিজড়িত গ্রাম ও জাদুঘর আজও পড়ে আছে অবহেলায়। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। ফেনী নোয়াখালী মহাসড়কের পাশ ঘেঁষা এই গ্রামে জন্মেছিলেন ভাষা শহীদ আব্দুস সালাম। এক যুগ আগে ফেনীর দাগনভূঞা উপজেলার লক্ষণপুর গ্রামের নাম পরিবর্তন করে ভাষা শহীদ সালামের নামে রাখা হয় সালামনগর। 21 ফেব্রুয়ারি এলেই এখানে মানুষের ঢল নামে, কিন্তু বছরের বাকি সময়টাতে পুরো এলাকাই থাকে অনেকটা নিস্তব্ধ। শুধু ফেব্রুয়ারি মাস আসলে এখানে সবাই আসে, বাকি 11 মাস কেউ খবর রাখে না। এখানে এলাকার মানুষ শুধু তারাই জানে যে এখানে ভাষা শহীদের বাড়ি বা গ্রাম বা এখানে একটা স্মৃতি জাদুঘর। 1925 সালের 27 নভেম্বর ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের লক্ষণপুর গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুস সালাম। 1952 সালের 21 ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে 144 ধারা ভেঙে ছাত্র জনতা যখন বাংলা ভাষার দাবিতে মিছিল করেন, তিনি তাতে অংশ নেন। ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশ গুলিবর্ষণ করলে গুরুতর আহত হন আব্দুস সালাম। দীর্ঘ 1.5 মাস চিকিৎসাধীন থাকার পর 7 এপ্রিল মৃত্যুবরণ করেন তিনি। সালাম আমার সমপার্টি, আমার থেকে কয়েক বছর বড় ছোট আমরা। জাদুঘরটাকে বাঁচিয়ে রাখতে হলে এখানে বিকল্প ধরনের চিন্তা ভাবনা বা একটা শিক্ষা প্রতিষ্ঠান বা বিনোদন কেন্দ্র সবচেয়ে জরুরি হয়ে দাঁড়িয়েছে। শহীদ সালামের স্মরণে এখানে নির্মিত হয়েছে ভাষা শহীদ আব্দুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। তবে নামের সঙ্গে বাস্তবতার মিল খুব একটা নেই। জাদুঘরে নেই উল্লেখযোগ্য সংগ্রহ, নেই পর্যাপ্ত প্রদর্শনী সামগ্রী। জাদুঘরের নাম আর কি, এটা তো জাদুঘর না, এটা তো হচ্ছে গ্রন্থাগার। ওনার স্মৃতি চিহ্ন বা কোনো কিছু যদি সংরক্ষণ করা যায় তাহলে এই জাদুঘর এবং গ্রন্থাগার দুইটাই প্রাণ ফিরে পাবে। প্রতি বছরের মতো এবারও 21 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এখানে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। নরসিংদীর 63% সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার। প্রতি বছর 21 ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে তৈরি করতে হয় অস্থায়ী শহীদ মিনার। অনেক বিদ্যালয়ে সেটিও না করায় শিক্ষার্থীদের যেতে হয় দূরের কোনো শহীদ মিনারে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে শিগগিরই জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের আশ্বাস জেলা প্রশাসকের। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বিদ্যালয়ের সামনে অ্যাসেম্বলি করছে শিক্ষার্থীরা। বড় মাঠে রয়েছে তাদের জন্য খেলার জায়গা, তবে নেই কোনো শহীদ মিনার। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করার সরকারি নির্দেশনা থাকলেও নরসিংদীর 493টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তা নেই। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন, প্রতি বছর 21 ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে তৈরি করতে হয় অস্থায়ী শহীদ মিনার। অনেক বিদ্যালয়েও সেটি না করায় শিক্ষার্থীদের যেতে হয় দূরের কোনো শহীদ মিনারে। ভাষা শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে প্রতিটি বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার নির্মাণের দাবি তাদের। বেঞ্চ কালো কাপড় দিয়ে একটি শহীদ মিনার বানাই। শহীদ মিনার থাকলে আমরা তো এত দূরে গিয়ে আমাদের শহীদ মিনারে ফুল দিতে হতো না। সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে আমাদের স্কুলে একটি শহীদ মিনার নির্মাণ করা হোক। সকল স্কুলে যদি স্থায়ীভাবে শহীদ মিনার স্থাপন হয় তাহলে এই ছোট ছোট শিশুদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোটা অনেক সহজ হয় এবং এই 52 ভাষা আন্দোলন সম্পর্কে তারা অনেক বেশি জানতে পারবে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে শীঘ্রই জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের আশ্বাস জেলা প্রশাসকের। যদি সরকারের অর্থ বরাদ্দ পাওয়া যায়, অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয় সমূহে যাতে শহীদ মিনার নির্মিত সে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি। শিক্ষা বিভাগের তথ্য মতে নরসিংদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 773টি। সময় সংবাদ, নরসিংদী।
বগুড়ার নন্দীগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রাণ গেছে এক স্কুল শিক্ষার্থীর। নিহত মিলন রহমান ছাত্রদলের কর্মী ছিলেন দাবি করে জড়িতদের বিচার দাবি করেছে উপজেলা ছাত্রদল। স্থানীয়রা জানান, নন্দীগ্রামের বুড়ইল এলাকার শামীমের সঙ্গে মিলনের প্রতিবেশী নবীর শেখের তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডা হয়। মিলন স্থানীয় মসজিদে তারাবির নামাজ শেষে দাঁড়িয়েছিলেন। এ সময় শামীম 5 থেকে 7টি মোটরসাইকেলে 10 থেকে 15 জনকে নিয়ে সেখানে আসে। এ সময় মিলনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে সেখান থেকে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। যশোরের শার্শায় এক গ্রাম্য ডাক্তারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, তারাবির নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন গ্রাম্য চিকিৎসক আলামিন হোসেন। পথে একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। চিনির দাম এক সপ্তাহের ব্যবধানে প্রতি মন ভোজ্য তেলে 60 থেকে 300 টাকা এবং প্রতি কেজি চিনিতে অন্তত 5 টাকা বাড়ানো হয়েছে। অথচ চট্টগ্রাম বন্দর দিয়েই গত 7.5 মাসে 15 লাখ মেট্রিক টন ভোজ্য তেল ও প্রায় 4 লাখ মেট্রিক টন চিনি আমদানি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রাম কাস্টমস হাউসের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম 7.5 মাসে 1,36,000 কোটি টাকা মূল্যের 10,38,000 মেট্রিক টন পাম অয়েল, 65,222 কোটি টাকা মূল্যের 4,63,000 মেট্রিক টন অপরিশোধিত ভোজ্য তেল আমদানি করেছে বাংলাদেশের শিল্প গ্রুপগুলো। এর বাইরে চট্টগ্রাম বন্দর থেকে একই সময়ে 13,027 কোটি টাকা মূল্যের 2,69,000 মেট্রিক টন পরিশোধিত চিনি ও 886 কোটি টাকা মূল্যের 1,07,000 মেট্রিক টন অপরিশোধিত চিনি খালাস হয়েছে। ভোজ্য তেল ও চিনির এই আমদানি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। রমজানকে সামনে রেখে তেল এবং চিনি যেহেতু যথেষ্ট আমদানি হয়েছে, এক্ষেত্রে বাজার মনিটরিং এর ব্যবস্থা করলে ইনশাআল্লাহ দাম সহনীয় পর্যায়ে থাকবে। আমদানি বাড়লেও দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে নানা অজুহাতে চিনি ও ভোজ্য তেলের দাম বেড়ে চলেছে। গত 2 সপ্তাহে প্রতি মন পাম অয়েল 58 টাকা, সুপার 60 টাকা এবং সোয়াবিন 300 টাকা পর্যন্ত বেড়েছে। অস্থির হয়েছে চিনির বাজারও। আগের রেট থেকে একটু বাড়ছে, 40-50 টাকা প্রতি মনে বাড়ছে। চিনি সরবরাহ স্বাভাবিক আছে, দাম যে পর্যায়ে আসছে ওইভাবেই থাকবে। আমরা আশা করছি সরবরাহ বাড়লে দাম কমার সুযোগ আছে। বছরে বাংলাদেশের 20 থেকে 22 লাখ মেট্রিক টন ভোজ্য তেল, 18 থেকে 20 লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে। এর মধ্যে রমজানি চাহিদা থাকে 3 লাখ মেট্রিক টন তেল ও 2.5 লাখ মেট্রিক টন চিনি। চলতি মাসে এলসি খোলায় জটিলতা না থাকায় আগে আমদানি হয়েছে এসব ভোগ্যপণ্য। রমজান আসলে আমাদের কিছু অসাধু ব্যবসায়ী এই দুইটা পণ্যকে নিয়ে কৃত্রিম সংকট তৈরি করে সরবরাহ লাইনটাকে নিয়ন্ত্রণ করে অটোমেটিক্যালি দামটা বাড়ানোর জন্য তারা চেষ্টা করে। এইবারও তার ব্যতিক্রম ঘটে নাই। তবে ব্যবসায়ীরা বলছেন ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে কোনো কারসাজি নেই। খুচরা পর্যায়ে দ্রব্যের দাম বাড়লে এটা আমাদের করণীয় কি? এখানে আমাদের আসলে করণীয় কিছু থাকে না। কে কোথায় নিয়ে কুই দাম বিক্রি করতেছে আমাদের ওখানে গিয়ে মনিটর করা তো ব্যবসায়ীদের পক্ষে সম্ভব। জেলা প্রশাসকের পক্ষে সম্ভব যে পাইকারি বাজার আর খুচরা বাজারের মধ্যে মূল্য যে ডিফারেন্স আছে এটা ওনারা মনিটর করে ওইটা ঠিক করতে পারেন। আন্তর্জাতিক বাজার আপনার কস্ট কত এগুলো জানার জন্য তো এখন আসলে রকেট সায়েন্স পড়ার কোনো প্রয়োজন নাই। আপনি নিজেই এখন এনবিআর গেলে ওটা ডিউটি স্ল্যাব পাচ্ছেন, অনলাইনে ঢুকলে এটা আন্তর্জাতিক বাজার পাচ্ছেন। লাইটারের জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে এমন অভিযোগে এরই মধ্যে একাধিকবার কর্ণফুলী নদীতে অভিযান চালিয়েছে কোস্টগার্ড ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সিন্ডিকেট করে রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ অভিযান চালিয়ে ব্যবসায়ীদের তিনি সতর্ক করেন। ব্যবসায়ীরাও আশ্বাস দেন পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন।
রমজানে কয়েক গুণ চাহিদা বাড়ে নিত্য পণ্যের। এই সুযোগে ব্যবসায়ীরা দাম বাড়ায় প্রতিটি পণ্যের। এমন বাস্তবতায় বাজার নিয়ন্ত্রণে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান চালায় জেলা প্রশাসক। পেঁয়াজ, আদা, ছোলা, ডাল, খেজুর, চিনি সহ বিভিন্ন পণ্যের গুদামে কাগজপত্র তদারকি করেন কর্মকর্তারা। পরে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে সভা করেন তারা। এ সময় বাজারে কোনো ধরনের সিন্ডিকেট সৃষ্টি হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক। আপনার কাছে যদি মনে হয় যে এই ব্যক্তিগুলো তারা এর সাথে জড়িত আছে, আপনারা আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা গ্রহণ করব। সবাই নিরাপত্তা নিয়ে বিভিন্ন আশঙ্কার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। আর চাঁদাবাজি বন্ধে নানা পদক্ষেপের কথা জানায় পুলিশ প্রশাসন। গভর্নমেন্টের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে কোথাও একটা ব্যর্থতার অবস্থা সৃষ্টি হলে সিন্ডিকেট বলে দোষটা ব্যবসায়ীদের উপর চাপিয়ে দেওয়া। গুটি কয়েক অসৎ ব্যবসায়ীদের জন্য আমরা গোড়া খাতুনগঞ্জের বদনামে আমরা ব্যবসায়ী সমাজ নিতে চাই না। যারা এই ধরনের আন্ডারহ্যান্ড চাঁদাবাজির সাথে যুক্ত আছে এবং ব্যবসায়ীদের বিভিন্নভাবে হুমকি দাবি করছে এবং চাঁদা দাবি করছে, তাদের তালিকাগুলো আমাদের কাছে দিবেন, গোপনীয়ভাবে আমাদেরকে নাম প্রকাশ করার জন্য আমাদেরকে দিবেন, আমরা আইনগতভাবে আমরা ব্যবস্থা নিব। রমজান মাস জুড়ে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত কার্যকর থাকবে বলেও জানান জেলা প্রশাসক। যে এই লোকটা এই শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। পবিত্র রমজান উপলক্ষে বাজারে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সারা দেশে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় এই অভিযান। এতে বেশ কিছু দোকানিকে অতিরিক্ত মুনাফা অর্জনের অভিযোগে সতর্ক করা হয়। ক্রয়ের রসিদ সংরক্ষণ ও সঠিক মূল্য রাখার ব্যাপারে নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অনিয়মের অভিযোগ জরিমানাও করা হয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। এছাড়া কৃত্রিম সংকট সৃষ্টি, বাজারে সিন্ডিকেটের মাধ্যমে মূল্য নিয়ন্ত্রণ করে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় প্রশাসন। এ সময় রমজান জুড়ে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার থাকবে বলেও জানানো হয়। রমজানের প্রথম দিনই চড়া রাজধানীর বাজার। সবজি, ফল সহ সব পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও ঊর্ধ্বমুখী দামের চাপে ভোক্তা। তবে উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে ডাল, ছোলা, মুরগির বাজার। রমজানের প্রথম দিনে জমজমাট রাজধানীর কারওয়ান বাজার। পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দামের চাপে পড়েছেন ভোক্তারা। ইফতারে বিশেষ চাহিদা থাকা লেবু, শসা আর বেগুনের দামে ক্ষুব্ধ তারা। বেগুনের দামটা তুলনামূলকভাবে অনেক বেশি। এটা আসলে রমজান কেন্দ্র করে আমার যতটুকু মনে হচ্ছে, কারণ রমজান না থাকলে লেবুতে এত দাম দিয়ে কেউ খাবে না। শুধু সবজির দামই চড়া নয়, লাগাম ছাড়া ফলের বাজারও। রমজানকে কেন্দ্র করে আপেল, আনার, মালটার দাম বেড়েছে কেজিতে 50 থেকে 80 টাকা পর্যন্ত। পর্যাপ্ত আমদানির পর দাম বৃদ্ধির দায় পরিবহন খরচের ওপর চাপাচ্ছেন বিক্রেতারা। প্রতি কেজি 20 টাকা 30 টাকা বাড়ে। ফলের দাম আজকে রোজার প্রথম দিন তো আজকে একটু বেশি মনে হচ্ছে। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের জন্য অনেক টাফ। এদিকে রমজান শুরুর আগের দিন কেজিতে 20 থেকে 100 টাকা বৃদ্ধির পর স্থিতিশীল রয়েছে মুরগির বাজার। সব মুরগির দাম বাড়তি হবে, কমে নেই, মনে করে 2-1 দিনের ভিতরে কমে যাবে, এটা আশা করা যায়। রাজধানীর বাজারে মশলার দাম চড়া থাকলেও কিছুটা স্বস্তি দিচ্ছে স্থিতিশীল ডাল, চিনির বাজার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রমজানে নিম্ন আয়ের 10 লাখ পরিবার সুলভ মূল্যে পাবে দুধ, ডিম ও গরুর মাংস। এই লক্ষ্য অর্জনে রাজধানীর 25টি স্থানে শুরু হয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের ট্রাক সেল কার্যক্রম। বৃহস্পতিবার সকালে এই উদ্যোগের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রমজান শুরুর দিন সকালে রাজধানীর খামারবাড়ি এলাকায় দেখা মিলল একদল মানুষের জটলা। দেখতে ছিমছাম পরিপাটি, তবুও বাজার বাস্তবতায় তাদের দাঁড় করিয়েছে সুলভ মূল্যে পণ্য বিক্রি করা প্রাণী সম্পদ অধিদপ্তরের ট্রাকের পেছনে। সব ধরনের এখানে নিম্নবিত্তের মানুষ কোনোদিন আসে না। আমি গত বছরে নিছি, সব আমাদের মতো ফ্যামিলিরা নেয়, সব ভালো ভালো চাকরিজীবী এইসবের নেয়। 1 কেজি মাংসের কি হয়? কিছু হয় না। 2 কেজি দিলে ঠিক আছে, আর ডিম দুধ তো ঠিক মতো দেয়, কোন ব্যাপার না। ও মুরগি মাংস একটা দিবে আছে 1 কেজি, ঠিক আছে। গরুর মাংস সবাই পছন্দ করে, সবাই খায়। জানা গেল এই ট্রাক থেকে একজন ভোক্তা 80 টাকায় 1 লিটার দুধ, 245 টাকায় 1 কেজি ড্রেসড ব্রয়লার মুরগি, গরুর মাংসের কেজি 650 আর 96 টাকায় কিনতে পারছেন 1 ডজন মুরগির ডিম। মোটামুটি ভালোই তো কম। বাজারে ধরেন গরুর গোশত 800 টাকা, ব্রয়লার মুরগি ধরেন 300 টাকা,
কম না। এরকম থাকলে ভালো আর কি, এরকম যদি থাকে মানুষ ঠিক মতো রোজা আছে ঠিক মতো খাইতে পারবে ইনশাল্লাহ। আজকে প্রথম দিন ট্রায়াল বেস অনেকে জানে না, অনেকে জানানোর জন্য প্রথম দিন একটু তুলনামূলক কম আনা হয়, কালকে থেকে ইনশাল্লাহ পরিপূর্ণ থাকবে। 17 কোটির বেশি মানুষের মধ্যে রমজানে 10 লাখ পরিবারে সুলভ মূল্যের সুবিধা পৌঁছে দিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। নিম্ন আয়ের মানুষরা যাতে সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সেটি যাতে সহজলভ্য হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই জন্যই মৎস্য মন্ত্রণালয় থেকে প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। 25 রমজান পর্যন্ত রাজধানীর 25টি স্থানে এই কার্যক্রম চালানো হচ্ছে। ঢাকার বাইরেও সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রমজানের প্রথম দিনেই বৈচিত্র্যময় ইফতার কিনতে হাজারো ক্রেতার ভিড় পুরান ঢাকার চকবাজারে। এই আয়োজন আকৃষ্ট করে ভোজন রসিকদের। কাবাব, শাহী জিলাপি, আস্ত খাসির রোস্ট, পনিরের সমুচা আর সবচেয়ে বড় আকর্ষণ প্রায় 24 পদে তৈরি বড় বাপের পোলায় খায়। পরিদর্শনে এসে ব্যবসায়ীদের সতর্ক করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। পুরান ঢাকার চকবাজারের ইফতার মানেই ঐতিহ্য আর রসনাবিলাসের মহোৎসব। তাই তো রমজানের প্রথম দিনেই প্রায় 400 বছরের পুরানো ঐতিহ্যের স্বাদ নিতে হাজারো ক্রেতার ভিড় চকবাজারে। শুধু ঢাকা অথবা এর আশপাশের মানুষ নয়, এখানের ইফতার আয়োজন যেন আকৃষ্ট করে পুরো দেশের ভোজন রসিকদের। প্রতি রমজানে আমার দাদা বাবারা এখানে ইফতার কিনেছেন। আমার দাদি বসেছিলেন যে কখন ইফতার আসবে, এখন বউ বসে থাকে যে কখন ইফতার নিয়ে যাব। এখান থেকে ইফতার না করলে মনে হয় না যে আজকে ইফতারি করা হয়েছে। মুগলীয় গোশতর যে আইটেমগুলো আছে এগুলো এখানে ফেমাস। এখানে মাঠাটা খুব ফেমাস, যে মাঠাটা আমি নিছি, এখানে পনিরটা খুব ফেমাস। 35-40 বছর ধরে আমি এভাবে দেখতেছি, দাম হাতের নাগালি আছে। কিমা করা মাংস সুতায় বেঁধে কাঠকয়লার আগুনে তৈরি সুতি কাবাব, 3 থেকে 4 কেজি ওজনের শাহী জিলাপি, বিশেষ মশলায় ম্যারিনেট করা আস্ত খাসির রোস্ট, পনিরের সমুচা আর সবচেয়ে বড় আকর্ষণ প্রায় 24 পদে তৈরি বড় বাপের পোলাই খাই। তাই তো রং আর স্বাদের ভিন্নতায় চকের ইফতার যেন ঐতিহ্যের অনন্য ধারক। 12টা আইটেম 12টা মশলা আছে, এটা দিয়ে বড় বাপের পোলা হয়। তাই পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বড় বাপের পোলা খায়, ঠোঙ্গা বইরা বইরা বাসায় নিয়ে যায়। পেস্তা বাদাম দিয়ে এটা হরিণের মতো দেখতে দেখা যায়। এটা আপনার 400 বছর ঐতিহ্য, ঢাকা শহরের পুরনো ইফতার বাজার, তার জন্য এটা এটা তুলছি। এটার দাম কত? 12,000 টাকা। 32 বছরের ঐতিহ্যবাহী কাবাব, সুতি কাবাব, গরু খাসি। দাম কেমন ভাই? গরু 1400 টাকা, খাসি 1600 টাকা। ধুলোই খাবার খোলা না রাখতে এবং খাবারের মান ও পরিবেশন ঠিক রেখে বিক্রি হচ্ছে কিনা তা পরিদর্শনে এসে ব্যবসায়ীদের সতর্ক করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। নাগরিক প্ল্যাটফর্ম। এছাড়া নতুন সরকার অন্তর্বর্তী সরকারের চেয়েও খারাপ ঋণ পরিস্থিতি পেয়েছে। দায় মেটাতে টাকা ছাপানো হলে তা আরও বেশি উদ্বেগজনক হবে বলেও মনে করেন ফোরামটি। এমন বাস্তবতায় কর জিডিপি অনুপাত 15% উন্নীত করার তাগিদ উঠে আসে আলোচনায়। চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রতিবাদে ধর্মঘট কর্মবিরতির পর সংবাদ সম্মেলন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, চুক্তি হচ্ছে না অন্তর্বর্তী সরকারের আমলে। এলডিসি উত্তোলনকে মাথায় রেখে একইভাবে জাপান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সহ বিদেশি চুক্তির বিষয়ে নতুন করে পুনর্বিবেচনা দরকার বলে মনে করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। বৈদেশিক চুক্তিগুলোকেও আবার পুনর্বিবেচনা করা উচিত, যাতে নতুন সরকারের কাছে এর কি ধরনের দায় দায়িত্ব বর্তায়। যেহেতু আপনি এলডিসি গ্র্যাজুয়েশনকে আপনি পুনর্মূল্যায়ন করতে রাজি আছেন, তাহলে আপনার ওগুলোকেও তাহলে পুনর্মূল্যায়ন পুনর্বিবেচনার ভিতরে আপনার নিয়ে আসতে হবে বলে আমি মনে করি। নতুন সরকারের অর্থনৈতিক রূপরেখা কেমন হওয়া উচিত তা তুলে ধরতে রাজধানীর মহাখালীতে আয়োজিত ফোরামটির মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়, অন্তর্বর্তী সরকার ঋণ পরিস্থিতি যেভাবে পেয়েছিল তার চেয়েও নাজুক অবস্থায় রেখে গেছে। বিদেশি ঋণের কিস্তি পরিশোধে চাপ আরও বাড়বে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণটা আমাদের এক অন্যতম লক্ষ্য হয়, তাহলে টাকা চাপানোর চিন্তা আমরা যেন স্বপ্নেও কল্পনা না করি। গ্রেস পিরিয়ড যেটা নাকি সেখানে কেবলমাত্র আপনি সুদ দেন, আর রিপেমেন্ট পিরিয়ডে সুদ এবং আসল দুটোই দিতে হয়। সুতরাং এটা ক্রমান্বয়ে আমাদের বাড়বে। জানানো হয়, সংকট মোকাবিলায় কর জিডিপি অনুপাত 15% উন্নীত করতে না পারলে ঝুঁকির মধ্যে পড়বে নতুন সরকারের অন্য প্রতিশ্রুতি বাস্তবায়ন। 15% ট্যাক্স জিডিপি রেশিও 2035 সালের ভিতরে করবার কথা বলেছেন, এবং আপনারা জানেন যে এইটা সম্ভবত সবচাইতে গুরুত্বপূর্ণ তাদের নির্বাচন প্রতিশ্রুতি হবে, কারণ এই নির্বাচনী প্রতিশ্রুতিটি যদি তারা রক্ষা করতে পারেন তাহলে তাদের বাকি নির্বাচনী প্রতিশ্রুতি কিন্তু
ডেলিভার করতে পারবেন। ব্যাংকিং খাতে জিরো টলারেন্স আর অসাধুতার প্রমাণ পেলে সংসদ সদস্য ও মন্ত্রীদেরও শাস্তির আওতায় এনে আইনের শাসন প্রতিষ্ঠার তাগিদ দেন আলোচকরা। সমন্বয়ের কথা আমরা যেটা বলেছি। এম.এস. আরিফিন, সময় সংবাদ, ঢাকা। শুষ্ক মৌসুমে ফরিদপুরে নাব্য সংকট দেখা দিয়েছে পদ্মায়। নদীর মাঝে জেগে ওঠা ছোট বড় অসংখ্য ডুবোচরের কারণে পণ্যবাহী জাহাজ, কার্গো ও বড় ট্রলার চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি জেলার সবচেয়ে বড় বন্দর সি&বি ঘাটে ভিড়তে পারছে না পণ্যবাহী নৌযান। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী, ইজারাদার ও শ্রমিকরা। তবে শিগগিরই নদী খনন করে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস বিআইডব্লিউটি এর। শিকদার সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পদ্মার বুকে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। শুষ্ক মৌসুমে ফরিদপুরের পদ্মা নদীতে দেখা দিয়েছে নাব্য সংকট। এতে জেলার সবচেয়ে বড় বন্দর সি&বি ঘাটে ভিড়তে পারছে না পণ্যবাহী নৌযান। ব্যবসায়ীরা বলছেন পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। এছাড়া আটকে পড়া নৌযানে চুরি হচ্ছে প্রায়ই। এদিকে একই কারণে বন্দরে কাজ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন শ্রমিকরা। গাড়ি নিয়ে ডেলি দিন লোড করতে আসলে 2 দিন 3 দিন লেগে যায় এক টিক মারতে। বড় বড় জাহাজগুলো আসতে পারতেছে না, তার জন্য আমাদের ইনকামও কমে গেছে। নদীটা খনন করে দিলে আমরা ফুল লোড নিয়ে পণ্যবাহী জাহাজগুলো ঘাটে আসতে পারে। পানি কমের কারণে সন্ত্রাসী টাইপের যারা ওরা এসে মারধর করে মোবাইল, টাকা পয়সা, সিমেন্টের বস্তা পর্যন্ত ওদের ট্রলারে আমাদের নিজে বহন করে উঠাই দিতে হচ্ছে। সরকারের কাছে আমাদের দাবি একটাই, দ্রুত ড্রেজিং করে নাব্যতা ফিরে আনার দাবি। ঘাট ইজারাদার বলছেন বারবার সংশ্লিষ্ট বিভাগে সমস্যার কথা জানানোর পরও মিলছে না সমাধান। সবসময় অবহিত করতেছে, জানাইছি, সবসময় ধন্যবাদ হচ্ছে। তবে বিআইডব্লিউটিএ জানায় ফরিদপুর সংলগ্ন পদ্মা নদীতে 23 কিলোমিটার এলাকা জুড়ে ডুবোচর রয়েছে। শিগগিরই নদী খনন করে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। 2-1 দিনের মধ্যে জেলা প্রশাসক মহোদয়ের সম্মতিক্রমে আমরা এটা কাজ শুরু করব, যে মাটিটা আমাদের কোথায় ফেলা যায় এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে অতি দ্রুত এই নাব্যতা সংকট নিরসন করে আমরা নৌ চলাচলে সচেষ্ট করে তুলব। 2017 সালে সরকার ফরিদপুরের সি&বি ঘাটকে তৃতীয় শ্রেণীর নৌবন্দর হিসেবে অন্তর্ভুক্ত করে। বিআইডব্লিউটি এর তথ্য মতে চলতি অর্থ বছরে নৌবন্দরটি 2,85,00,000 টাকায় ইজারা দেয়া হয়। সময় সংবাদ, ফরিদপুর। যশোরে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌরসভা। বৃহস্পতিবার বেলা 12:30টার দিকে পৌর নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে চৌরাস্তা থেকে দড়াটানা পর্যন্ত সড়কের উভয় পাশে শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় সড়কের উপর গড়ে ওঠা অবৈধ দোকান, বর্ধিত শেড এবং ফুটপাত দখলকারীদের মালামাল সরিয়ে নিতে বলা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সতর্ক করে ফুটপাত ছেড়ে দিয়ে নির্ধারিত স্থানে ব্যবসা করার আহ্বান জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। নগরীর সৌন্দর্য ফেরাতে চট্টগ্রামে অবৈধ বিলবোর্ড ও ব্যানার উচ্ছেদ শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার দুপুরে কাজীর দেউরি মোড় থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। এ সময় উপস্থিত ছিলেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এ সময় এক্সকেভেটর দিয়ে ভেঙে দেয়া হয় বড় বড় বিলবোর্ডের কাঠামো। উচ্ছেদ করা হয় ব্যানার ও ফেস্টুন। নগরীর নানা অংশে পর্যায়ক্রমে চলবে বিলবোর্ড ও ব্যানার উচ্ছেদ কার্যক্রম। মাদারীপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার আদালতে তোলা হয় ওই যুবককে। এর আগে মঙ্গলবার দুপুরে একটি ঘরে আটকে শিশুটিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে মামুন নামে ওই যুবকের বিরুদ্ধে। পরদিন ভোরে ওই বাসা থেকে শিশুটিকে উদ্ধার করেন তার স্বজনরা। ওই দিন রাতেই পুলিশ মামুনকে গ্রেফতার করে। এদিকে ঘটনা ধামাচাপা দিতে শিশুটির পরিবারকে চাপ দেওয়ার অভিযোগও উঠেছে। বগুড়ায় ভুল চিকিৎসায় প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগে একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার জবা নামে ওই নারীকে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার প্রভাতী হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানান অস্ত্রোপচার করতে হবে। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় অস্ত্রোপচারের প্রস্তুতি হিসেবে ইনজেকশন দেওয়ার পর হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিস্থিতি গুরুতর হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। এরপর সেখানে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা মরদেহ নিয়ে প্রভাতী হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে হাসপাতালে ভাঙচুর ও হাতাহাতির ঘটনা ঘটে।
মাদারীপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত ও আহত হয়েছেন অন্তত 20 জন। অন্যদিকে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। সড়কে থামছেই না মৃত্যুর মিছিল, প্রতিদিন ঝরছে প্রাণ। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল ইমরান পরিবহনের যাত্রীবাহী বাস। মাদারীপুরের ডাসার উপজেলার মেলকাই এলাকায় পৌঁছালে একটি ব্যাটারি চালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বরিশাল থেকে আসা বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে নিহত হন বাসের 2 জন যাত্রী, আহত হন 20 জন। দুর্ঘটনার পর 2 ঘন্টা বন্ধ থাকে মহাসড়কে যান চলাচল। বিগত 6 মাস যাবত এই রোডে এই একই স্থানে অনেকবার 3বার অ্যাক্সিডেন্ট হয়েছে, 3বার এই ইমরান গাড়ির সাথে হয়েছে। মূলত আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি ইমরান গাড়ির এই দোষ। এই রাস্তার মতো ঝুঁকিপূর্ণ রাস্তা খুবই কম আছে। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এই রাস্তাটি যাতে অচিরেই কাজ করে বড় করা হয়। ঘটনাস্থলেই 2 জন নিহত হয় এবং প্রায় 10 থেকে 12 জন আহত হয়। আহতদেরকে ফায়ার সার্ভিস পৌঁছার আগে স্থানীয় উপস্থিত লোকজন তাদেরকে হসপিটাল প্রেরণ করে এবং নিহত 2 জনকে ফায়ার সার্ভিস কর্তৃক পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সকালে মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইল্যান্ডে ধাক্কা খেলে মোটরসাইকেলের চালক আশিক ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার সাথে থাকা আহত আলামিনকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। এদিকে মাগুরায় মোটরসাইকেল ও ইটবোঝাই স্যালো ইঞ্জিন চালিত গাড়ির সংঘর্ষে এক যুবক নিহত হন। এছাড়া মুন্সিগঞ্জের শ্রীনগরে মেরামতের জন্য দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে আসা অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ট্রাক চালক শওকত ব্যাপারীর মৃত্যু হয়। তানজিনা তাসনিম, সময় সংবাদ। তো বাম্পার ফলন, এর ওপর মিলছে ভালো দাম। এতে লাভবান হচ্ছেন মানিকগঞ্জের গাজর চাষিরা। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি গাজর যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে। দেশব্যাপী মানিকগঞ্জের গাজরের চাহিদা তৈরিতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রমজান আলীর ছবি ও মোহাম্মদ ইউসুফ আলীর তথ্যের রিপোর্ট। মানিকগঞ্জের মাঠের পর মাঠ চলছে গাজর তোলার ধুম। মাঠ থেকে তুলে বিক্রি উপযোগী করতে ব্যস্ত কিষানেরা। সংসারের কাজের পাশাপাশি এগুলা তুলতে আসছি, এখন তুলছি, ভাঙতেছি, খুব ব্যস্তর পর আছি। এই গাজর ওটাই তো আবার ফিরে ভাঙে দিতে হয়। হাত মুখ দিচ্ছি, নামাজ টামাজ পড়ছি, গাজরের পাতা বেড়াইছি। এবার হয়েছে বাম্পার ফলন। এতে উৎপাদন খরচ বাদ দিয়ে দ্বিগুণ লাভের মুখ দেখছেন কৃষকরা। এবার আলু করছি, যাই করছি তার থেকে আমার জন্য গাজর খুব ভালো হয়েছে। গাজরে আমি লাভবান হয়েছি। লাভ ভালোই হচ্ছে, ইনকাম আমাদের। রাত ভরে গাজর তুলছি, গাজর তোলার কারণে আমরা মনে করি অনেক টাকা পাইতেছি। গতবার বেশি 60,000 টাকা, 70,000 টাকা, এবার আবার 10,000 বেশি আছে। লক্ষ্যমাত্রা অর্জন সহ ও মানিকগঞ্জের গাজরের চাহিদা সারা দেশে তৈরির জন্য ভালো জাত সরবরাহ করা হয়েছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। এবছর কৃষকরা খুবই খুশি, বাজার মূল্য ভালো পাচ্ছে এবং আপনি দেখবেন মাঠ পর্যায়ে কৃষকরা 30 থেকে 40 টাকা কেজি দরে তার মাঠ থেকেই বিক্রি করছে। কাজেই এটা একটা ভালো সম্ভাবনা মানিকগঞ্জে রয়েছে। আমরা আশা করি কৃষকরা এই গাজর আবাদ করে আরো উপকৃত হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে এবার জেলায় 902 হেক্টর জমিতে গাজরের চাষাবাদ হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। এবার বড় লোকসানের শঙ্কায় পড়েছেন নারায়ণগঞ্জের ফুল চাষিরা। গেল বর্ষায় অতিবৃষ্টি ও জমিতে জলাবদ্ধতার কারণে এই দশা তৈরি হয়েছে বলে জানিয়েছেন তারা। তবে কৃষি খাতের সম্ভাবনাময় ফুল চাষের ফলন বাড়াতে সহযোগিতার আশ্বাস দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। আরিফ হোসেনের ছবি ও শওকত আলী সৈকতের তথ্যের রিপোর্ট। এ যেন এক ফুলের রাজ্য। হরেক রকম ফুলে ছেয়ে গেছে শীতলক্ষ্যা নদীর পূর্ব পারে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন। গত 2 যুগ ধরে এই ইউনিয়নের সাবদি, দিঘলদি, মাধবপাশা সহ 10টি গ্রামে প্রায় 550 বিঘা জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে। গাঁদা, চেরি, চন্দ্রমল্লিকা, জবা, সূর্যমুখী, গ্যালেরিয়া, ডালিয়া, স্টার, মাম, কাঠমালতি, বেলি, জারভেরা ও জিপসি সহ দেশি বিদেশি অন্তত 40 প্রকার ফুল চাষ হয় এখানে। বাগানের তাজা ফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। বাগান থেকে সাশ্রয়ী মূল্যে তাজা ফুল কেনার সুবিধা থাকায় বিশেষ দিনে নামে দর্শনার্থীদের ঢল। কোন গাছটা দেখতে কেমন, এটাকে আমার বাচ্চাকে আজকে আমি দেখাতে নিয়ে এসেছি। আমার কাছে খুব ভালো লাগছে। তাজা ফুলগুলোর জন্যই
আমরা আসছি এগুলোর সাথে সুন্দর সুন্দর পিকচার তোলার জন্য। এখন যে ফুল ফুটেছে এটা দেখে আমার খুবই ভালো লাগছে। অনেক সুন্দর সুন্দর ফুল নিলাম, মনটাও ফ্রেশ লাগলো। দেশের প্রধান ফুল ব্যবসা কেন্দ্র করে রাজধানী শাহবাগ সহ বিভিন্ন জেলাতেও এখান থেকে ফুল সরবরাহ হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে গত 5 মাস ধরে ফুল বাগানে দিনরাত শ্রম দিচ্ছেন চাষিরা। তবে গেল বর্ষা মৌসুমে টানা বৃষ্টি, জমিতে জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এবছর ফুলের ফলন খুবই কম হয়েছে। এতে ফুল চাষে পুরোপুরি লোকসানের আশঙ্কা করছেন তারা। ক্ষতি কাটাতে আর্থিক সহায়তার দাবি তাদের। রমজান মাসে পুরো ভরপুর ফুল ফুটবে, কিন্তু তখন মানুষের আসবে না, বিক্রি করতে পারবো না, গাছের ফুল গাছে ফুটবে, ঝরবে। আমরা সরকারের কাছে আবেদন আমাদের যাতে ঋণ দিয়ে, ক্ষুদ্র ঋণ দিয়ে আমাদের সহায়তা করে। ফুলে ফলন বাড়াতে কৃষি ঋণ দিয়ে কৃষকদের আর্থিক সহায়তা সহ প্রশিক্ষণেরও আশ্বাস দিয়েছেন স্থানীয় কৃষি কর্মকর্তা। কৃষকদেরকে ব্যাচ আকারে উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঋণ সহায়তা এই বিষয় দেওয়ার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি অতীতেও অনুরোধ করেছি এবং সামনেও করব। তাদেরকে নিয়ে প্রশিক্ষণ দিলে কৃষক বেশি উপকৃত হবে। গত বছর বন্দর উপজেলায় 80 হেক্টর জমিতে ফুল চাষ হলেও এবছর মাত্র 65 হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। মাদারীপুরে রবি শস্যের ক্ষেতের পাশে বাড়ছে ভ্রাম্যমাণ মধু চাষ। এই পেশায় ঝুঁকছেন নতুন নতুন উদ্যোক্তা। কর্মসংস্থান তৈরি হওয়ায় স্বাবলম্বী হচ্ছেন বেকার যুবকরা। পরাগায়ন হওয়ায় সরিষা, ধনিয়া ও কালিজিরার ফলন বৃদ্ধি পেয়েছে। এদিকে ভ্রাম্যমাণ মৌ চাষিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। শাহাদাত আকনের ক্যামেরায় সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। যেদিকে দুচোখ যায় সেদিকে শুধু হলুদ আর হলুদ। বিস্তীর্ণ মাঠ জুড়ে এ দৃশ্য দেখতে প্রতিদিনই বিকেলে ছুটে আসছে শিশু কিশোর সহ প্রকৃতিপ্রেমীরা। সরিষা খেতে বাড়ছে দর্শনার্থী। মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগরে সরিষা ক্ষেতের পাশে 300 বাক্স বসিয়ে চলতি বছর ভ্রাম্যমাণ মধু চাষ করেন খামারি ইব্রাহিম মিয়া। শুধু ইব্রাহিম মিয়াই নন, তার মতো জেলার বিভিন্ন এলাকার সরিষা, ধনিয়া ও কালিজিরা সহ রবি শস্যের ক্ষেতের পাশে বসানো হয়েছে মৌমাছির ভ্রাম্যমাণ বাক্স। স্বল্প পুঁজিতে অধিক লাভ হওয়ায় অনেকে ঝুঁকছেন এই পেশায়। এতে বেকার যুবকদের কর্মসংস্থান হওয়ায় খুশি তারাও। বর্ষা সিজন থেকে হলো চিনি খাওয়াইতে হয় 6 মাস বর্ষা সিজনে, যে সময় ফুল না থাকে, আর যে সময় শীতের সিজন হয় সে সময় আর কি মধু হয়। এই খামার আমাদের দেখা দেখি অনেক খামারই আমাদের থেকে মধু সংগ্রহ করছে, প্লাস আমাদের সাথে বক্স কিনে তারাও মনে করেন খামার গড়ছে আর কি। 100 বাক্স থেকে আমার বর্তমানে 300 বাক্স আছে, আমি অনেক ভালো আছি। মৌমাছির পরাগায়নে বেড়েছে সরিষা, ধনিয়া ও কালিজিরার ফলন, আর উৎপাদন হচ্ছে খাঁটি মধু। বাড়ির পাশে ভালো মানের মধু পাওয়ায় খুশি ক্রেতারা, কিনতে ভিড় করছেন তারা। অন্য বিভিন্ন মধু কিনতে যে টাকা খরচ হয় এটা দাম কম, আর এটা একেবারে শতভাগ স্বাস্থ্যসম্মত। আমার চোখের সামনে মৌ বক্স খোলা হচ্ছে, এরপর সেখান থেকে আমি হাতে পাইয়া নিচ্ছি, কারণ এখানে কোনো 2 নম্বরই নাই। মধু খুব ভালো ও সুস্বাদু, এবং মধু তো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীরে এনার্জি বাড়ে, এই কারণে আমি মধু খাই। এদিকে ভ্রাম্যমাণ মৌচাষীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা কৃষি বিভাগের। সরিষা এবং কালিজিরা এগুলোতে সাধারণত মধু সংগ্রহ করা হয়ে থাকে, এবং এতে মৌমাছি থাকলে এই পলিনেশনটা ফুল থেকে ফুলে যায়, এবং এতে সরিষার পলিনেশনটা ভালো হয়। জেলায় 250-রও বেশি ভ্রাম্যমাণ মৌচাষী রয়েছে। একজন মৌচাষীর খরচ বাদ দিয়ে এই মৌসুমে লাভের আশা 8 থেকে 10 লাখ টাকা। এভাবেই বছরের 6 থেকে 8 মাস মধু সংগ্রহে ব্যস্ত সময় কাটান মৌচাষীরা। সরকারি ও বেসরকারিভাবে সহযোগিতা করা গেলে বিদেশে মধু রপ্তানি করে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করছেন চাষিরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। ভোরের সময় ছিল আমার কাছে। এরপর পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ নিবিড়। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি আমিরুল ইসলাম আলিফ। তাজা সবজিতে ভরপুর মুন্সিগঞ্জের সবজির হাট। জমি থেকে তুলে এনে পসরা বসিয়েছেন কৃষক। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। কিন্তু লেবুর দাম চড়া চলছে, এবং প্রতি পিস লেবু কিন্তু 20 থেকে 45 টাকা দরে বিক্রি হচ্ছে, যেটি একেবারে অস্বাভাবিক বলছেন এখানকার ভোক্তারা। এবং
এখানকার যে এই কাঁচামরিচ আছে সেই কাঁচামরিচের ঝাঁচও কিন্তু বেড়েছে এবং এই কাঁচামরিচের ঝালের জন্য কিন্তু বলছে যেটি 100 টাকা বাজারে ছিল সেটা কিন্তু 140 টাকা দাম উঠেছে। তবে বেগুনের দাম কিছুটা বাড়লেও কিন্তু 20 থেকে 80 টাকা কেজি দরে বেগুন পাওয়া যাচ্ছে, কিন্তু অন্যান্য সবজির দাম কিন্তু সহনীয় বা কৃষক বলছেন যে অনেক সস্তায় বিক্রি হচ্ছে। এখানকার যে সুস্বাদু টমেটো সেগুলো কিন্তু 40 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে, সিম পাওয়া যাচ্ছে কিন্তু মাত্র 35 টাকা কেজি দরে। এখানকার যে ফুলকপি বাঁধাকপি সেগুলো থেকে কিন্তু একেবারে পানির দর অর্থাৎ 20 টাকায় বিক্রি হচ্ছে। তবে ক্ষীরা দেখছেন যে ক্ষীরা কিন্তু চড়া দাম, যেগুলো 40 থেকে 50 টাকা কেজিতে বিক্রি হতো সেটি কিন্তু রোজাকে কেন্দ্র করে বেড়ে এখন 100 টাকা কেজি দরে উঠেছে। এবং অন্যান্য যে সবজি লাউয়ের দামও কিন্তু সস্তা, মাত্র 30 টাকা পিস দরে লাউ বিক্রি হচ্ছে, ধনেপাতা বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। এবং এখানকার যে বিক্রমপুরে তথা মুন্সিগঞ্জের যে সুস্বাদু সবজি, এই সবজি কেনার জন্য কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা আসেন এবং এই হাটগুলোতে কিন্তু যারা ব্যবসায়ী আছে পাশাপাশি কিন্তু যে কৃষকরা সরাসরি সবজি এনে বিক্রি করতে পারেন। এবং শতাব্দী প্রাচীন যে এই হাট, যেটি এখানকার যে প্রধান সড়ক ছিল আগে, সেই সড়কের দুপাশ ধরে কিন্তু এই ভোর থেকে মোটামুটি 7:30-8টা পর্যন্ত বেচা কিনা হয়, যেটি তারা ধারণা করেন আনুমানিক 20 থেকে 25 মেট্রিক টন কিন্তু সবজি প্রতিদিন তারা এখানে বিক্রি করেন। এবং এই বাজারটি পাইকারি বিক্রি হওয়ার কারণে কিন্তু অনেকে যারা শৌখিন ক্রেতা আছেন তারা কিন্তু সস্তায় কিনতে আসেন এখানে। এবং এর পাশে কিন্তু মূল বাজার, যেটি এই বাজার বন্ধ হওয়ার পরেই সেটি শুরু হয়ে যায় এবং সেখানে কিন্তু অপেক্ষাকৃত বেশি দরে বিক্রি হয়। এবং এখানকার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা কিন্তু বলছেন যে রবি মৌসুম, যেটি 15 অক্টোবর থেকে শুরু হয়েছে, চলবে 15 মার্চ পর্যন্ত। এই রবি মৌসুমে কিন্তু এ পর্যন্ত 4,901 হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে, যেই সবজি শুধু মুন্সিগঞ্জের চাহিদা পরেও কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে যায়, এমনকি দেশের বাইরেও যায়। তো এই সবজি ঘিরে কিন্তু বিষমুক্ত সবজি, যেটি কীটনাশক এবং রাসায়নিক সার মুক্ত সবজি আবাদের জন্য তারা কৃষি বিভাগ থেকে নানা তৎপরতা গ্রহণ করেছে। এই ছিল মুন্সিগঞ্জের সবজির হাটের সবশেষ। মুন্সিগঞ্জ থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মাদারীপুরের মোস্তফাপুরের ফলের আড়তে জমজমাট বেচাকেনা। বড়ই, আনারস, তরমুজ, কলাসহ বিষমুক্ত ফল কিনতে ভিড় করছেন পাইকাররা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঢাকা বরিশাল মহাসড়কের পাশে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরের এই ফলের আড়ত কাকডাকা ভোরে শুরু হয় কেনাবেচা। 12 মাসে কিন্তু এখানে কেনাবেচা হয়। যেহেতু রমজান মাস চলছে, সেই রমজান মাসে কিন্তু এখানে বিভিন্ন ধরনের ফলের কদর বেড়েছে। আমরা দেখেছি যে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে এখানে তরমুজ নিয়ে আসছেন চাষিরা ট্রাকে করে, সেই তরমুজগুলো এখানে নামানো হচ্ছে। আর পরবর্তীতে এখানে বিভিন্ন জেলার পাইকাররা আসেন এবং তরমুজ, আনারস সহ বিভিন্ন ধরনের যে মৌসুমী ফল রয়েছে সেই ফলগুলো তারা এখানে খুব অল্প দামে কিনে নেয়। রমজান মাসে এই ধরনের ফলের চাহিদা বেড়েছে, সেই হিসাবে যারা আড়তদার রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জেলার যে পাইকার আছে তাদের ফল কিনতে আগ্রহ বাড়াচ্ছেন। এটি ঢাকা বরিশাল মহাসড়কের কোল ঘেঁষে হওয়ায় যাতায়াতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন পাইকাররা এবং এখান থেকে পাইকারি ফল কিনে নিয়ে তারা গ্রামগঞ্জের হাট বাজারে বিক্রি করে থাকেন। আমরা কথা বলছিলাম বেশ কিছু পাইকারদের সাথে, তারা আসলে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, ঝিনাইদহ, মাগুরা থেকে কিন্তু এখানে ফল কিনতে আসেন। তারা বলছেন যে 15 থেকে 20 বছর ধরে কিন্তু তারা এখানে ফল কিনেন। এর অন্যতম কারণ হচ্ছে এখানে সব ধরনের ফল পাইকারি খুব সহজে পাওয়া যায়, পাশাপাশি খুব সহজে যাতায়াত ব্যবস্থা রয়েছে, যার ফলে কিন্তু দিনে দিনে আরো বেশ জনপ্রিয় হয়ে উঠছে এই মোস্তফাপুরের পাইকারি ফলের আড়ত। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাইকাররা ভিড় করছে ফল কেনার জন্য। এখানে অপরদিকে কিন্তু ট্রাক থেকে ট্রাকে করে নিয়ে আসা যে তরমুজ, ফ্রুট, আনারস সহ অন্যান্য ফল, সেই ফলগুলো কিন্তু নামানো হচ্ছে। আমরা আড়তদারদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে পাইকারদের স্বার্থে কিন্তু তারা সব ধরনের সহযোগিতা করে থাকেন এবং এখানে যে ফলগুলো বিক্রি করা হয় সেগুলো কিন্তু তারা সারি সারি ভাবে সাজিয়ে রাখেন, যাতে পাইকাররা দেখে খুব সহজে শনাক্ত করতে পারেন। এখানে তারা বলছেন যে এখানে বিষমুক্ত ফল বিক্রি করা হয়, ফলে কিন্তু একদিকে কিন্তু পাইকারদের আগ্রহ বাড়ছে, অন্যদিকে কিন্তু
ক্রেতারাও কিন্তু খুব সহজে গ্রামগঞ্জে যে হাট বাজার সেখান থেকে কিন্তু এই ফলগুলো কিনে নিয়ে যেতে পারেন। মাদারীপুরের মোস্তফাপুরের এই ফলের আড়ত কিন্তু ঢাকা বরিশাল মহাসড়কের দুই পাশেই কিন্তু অবস্থিত। এখানে আমরা দেখেছি ভোরের আলো ফোটার সাথে সাথে কিন্তু জমজমাটে এখানকার কেনাবেচা। তো সবকিছু মিলে বলা যায় যে যেহেতু রমজান মাস চলছে, সেই রমজান মাসে কিন্তু ফলের আড়তের যে ফলের বেশ কদর রয়েছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের মোস্তফাপুর থেকে ফলের যে কেনাবেচা হয় পাইকারি তার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুরে। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে কিনা জানা যাবে আগামী 10 দিনের মধ্যে। ওয়াশিংটনে বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু চুক্তি না হলে ইরানের সঙ্গে খারাপ কিছু ঘটতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এমন পরিস্থিতিতে নিজেদের সংবেদনশীল সামরিক স্থাপনায় কংক্রিটের সুরক্ষা বলয় গড়ে তোলার পাশাপাশি পারমাণবিক স্থাপনাগুলোর কাছেও প্রতিরক্ষা জোরদার করেছে তেহরান। এদিকে সামরিক উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা দিন দিন আরও তীব্র হচ্ছে। আলোচনার মাধ্যমে সমঝোতার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যে বিমান ও নৌবাহিনীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। একইভাবে চীন ও রাশিয়াকে সঙ্গে নিয়ে ওমান সাগর ও ভারত মহাসাগরে যৌথ নৌমহড়া চালাচ্ছে ইরান। এমনকি হরমুজ প্রণালী বন্ধ করে মহড়া চালিয়েছে IRGCও। এর মধ্যেই ইরানের সামরিক হামলা চালানো হবে কিনা সে সিদ্ধান্ত আগামী 10 দিনের মধ্যেই জানা যেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় ইরানকে সতর্ক করে পরমাণু চুক্তি না হলে খারাপ কিছু ঘটতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সভায় একইভাবে ইরানকে হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে সামরিক প্রস্তুতিরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে তেহরান থেকে প্রায় 30 কিলোমিটার দূরের সংবেদনশীল পারচেন সামরিক স্থাপনার উপর কংক্রিটের শক্ত ঢাল তৈরি করেছে ইরান। ধারণা করা হচ্ছে আকাশপথে হামলা ঠেকাতে এটি করা হয়েছে। ছবিতে আরও দেখা যায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন পুনর্নির্মাণের পর মাটি ও কংক্রিট দিয়ে ঢেকে ফেলা হয়েছে। এছাড়া পারমাণবিক স্থাপনাগুলোর কাছেও প্রতিরক্ষা জোরদার করেছে ইরান। এ অবস্থায় ইরান ইস্যুতে সামরিক উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের মুখপাত্র আনোয়ার এল আনৌনি বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যে কোনো সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করবে। এ সময় সব পক্ষকে সংযম ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি। এদিকে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ইরাকের উত্তরাঞ্চলের এরবিল ঘাঁটি থেকে কিছু সদস্যকে সরিয়ে নিয়েছে জার্মানি। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়। নাসরিন রুমি, সময় সংবাদ। সকালে আটকের পর সন্ধ্যায় মুক্তি পেলেন ব্রিটিশ সাবেক প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন ইস্যুতে সরকারি পদে থেকে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পুলিশের হাতে আটক হন অ্যান্ড্রু। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি, তবে তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য পুলিশ। এদিকে অ্যান্ড্রু গ্রেফতারের খবরে ভাই রাজা তৃতীয় চার্লসের পাশাপাশি গভীর দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে কয়েক মাস ধরে নিজ দেশে তীব্র সমালোচনার মধ্যে ছিলেন সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। এই অভিযোগে তার প্রিন্স উপাধি ও সম্মাননাও বাতিল করেন বড় ভাই ও রাজা তৃতীয় চার্লস। স্থানীয় সময় বৃহস্পতিবার সরকারি পদে থেকে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পুলিশের হাতে আটক হন অ্যান্ড্রু। তবে সকালে আটক করা হলেও সন্ধ্যায় তাকে ছেড়ে দেয়া হয়। এদিন নরফোকের একটি পুলিশ স্টেশন থেকে তাকে বের হতে দেখা যায়। ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে একটি গাড়ির পেছনে তাকে হেলান দিয়ে বসে থাকতেও দেখা যায়। এই ঘটনায় টেমস ভ্যালি পুলিশ জানায়, জেফ্রি অ্যাপস্টিনের মাধ্যমে এক নারীকে যুক্তরাজ্যে পাচার করে অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগ তদন্তাধীন রয়েছে। এছাড়া যুক্তরাজ্যের বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পালনকালে অ্যান্ড্রু অ্যাপস্টিনের সঙ্গে সংবেদনশীল তথ্য আদান প্রদান করার অভিযোগও তদন্ত করা হচ্ছে। অ্যান্ড্রুর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ গঠন করা হয়নি। তদন্তের প্রয়োজনে আবার তাকে ডাকা হতে পারে বলে জানায় পুলিশ। তবে বরাবরই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে এসেছেন সাবেক এই প্রিন্স। এদিকে অ্যান্ড্রুর আটকের পর গভীর উদ্বেগ প্রকাশ করেন তার বড় ভাই ও রাজা তৃতীয় চার্লস। এমনকি তার আটকের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, এটি রাজপরিবারের ওপর খুব খারাপ প্রভাব ফেলবে।
অ্যাপস্টেইনের সঙ্গে অ্যান্ড্রুর সম্পর্কের বিষয়টি সামনে আসার পর ফেব্রুয়ারির শুরুর দিকে উইন্ডসর শহরের রয়্যাল লজ ছেড়ে নরফোকের স্যান্ড্রিংহাম এস্টেটে চলে যান অ্যান্ড্রু। পরে বাকিংহাম প্যালেস জানায় 2026 সালের শুরুতে অ্যান্ড্রুকে রয়্যাল লজ ছাড়তে হবে। তবে অ্যাপস্টেইন সম্পর্কিত সবশেষ নথি প্রকাশের পর বাড়ি ছাড়ার প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে যায়। নাসরিন রুমি, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 2024 সালে সামরিক আইন জারি করে রাষ্ট্রদ্রোহে নেতৃত্ব দেওয়ার অপরাধে স্থানীয় সময় বৃহস্পতিবার সিওল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এর রায় ঘোষণা করে। অনেকেই এটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিহিত করেন। এদিকে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। 2024 সালে আকস্মিক সামরিক আইন জারি করে রাষ্ট্রদ্রোহের নেতৃত্ব দেওয়ার অপরাধে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জি গুইন ইয়ন এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ কোরিয়ার ফৌজদারি আইনের বিদ্রোহের নেতৃত্বের শাস্তি 3টি: মৃত্যুদণ্ড, সশ্রম যাবজ্জীবন অথবা বিনাশ্রম যাবজ্জীবন কারাদণ্ড। আদালত বিভিন্ন বিষয় বিবেচনা করে ইয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় সাবেক এই প্রেসিডেন্ট অত্যন্ত শান্ত ও নির্বিকার ছিলেন। কোনো ধরনের প্রতিক্রিয়া দেখা যায়নি। তার আইনজীবীদের দাবি, এই সামরিক আইন জারি প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতার বৈধ প্রয়োগ এবং জাতীয় সংকট সম্পর্কে জনগণকে সতর্ক করার পদক্ষেপ ছিল। রায়ের ঘোষণাটি রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের বাইরে আগে থেকে অবস্থান নেই ইয়েলের শত শত সমর্থক। সাজা শোনার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন এবং ক্ষোভে চিৎকার করেন অনেকেই। ইয়েলের অনেক সমর্থক একে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিহিত করেন। রায়ের বিরুদ্ধে আপিল হবে কিনা সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে এই রায় দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক ও গণতান্ত্রিক ব্যবস্থায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। পবিত্র রমজান ঘিরে মালয়েশিয়ার ঐতিহাসিক মার্জেকা স্কোয়ার পরিণত হয়েছে এক মিনি বাংলাদেশে। বিদেশের ব্যস্ত জীবনে ক্ষণিকের স্বস্তি খুঁজতে আর ইফতারের আনন্দ ভাগাভাগি করতে সেখানে জড়ো হন শত শত প্রবাসী। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ার স্বাধীনতার সাক্ষী ঐতিহাসিক দাতারান মারদেকা স্কোয়ার। সিয়াম সাধনার মাস ঘিরে আধুনিক স্থাপত্য আর ইতিহাসের মিশেলে এই চত্বরটি এখন প্রবাসীদের কাছে এক মিলন মেলায় পরিণত হয়েছে। রমজানের প্রথম ইফতারে এই চত্বরটি রূপ নেয় ভ্রাতৃত্বের এক বিশাল আঙ্গিনায়, যেখানে স্থানীয়দের পাশাপাশি খোলা আকাশের নিচে ইফতার করতে ভিড় জমান শত শত মানুষ। খুবই আনন্দ লাগতেছে যে আমরা সবাই আছি একসাথে, আমরা ফ্রেন্ড সাইকেল একত্রিত হয়ে ইফতার করবো আজকে। প্রবাস জীবনে একসাথে ফ্রেন্ডরা মিলা এরকম ইফতার করাটা এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার, তো আমরা আনন্দিত আর কি। সারাদিন রোজা রেখে যে ক্লান্তিটা ছিল, এখানে আসার পরে সবাই একসাথে বসছি ইফতার করার জন্য, তো অনুভূতিটা আমাদেরকে অনেক ভালো লাগতেছে এই জায়গায়। এই আয়োজনের একটি বড় অংশ জুড়ে থাকে প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত উপস্থিতি। কেউ নিয়ে আসেন বাসা থেকে বানানো হরেক রকম ইফতার, কেউ বা আবার ব্যস্ত হয়ে পড়েন খাঁটি দেশি স্টাইলে মুড়ি মাখানোতে। প্রবাস জীবনে সবাই এমন একটা সময় বা এমন একটা দিন পায় না যে সবাই বা কাছের কিছু মানুষ ইফতার করা। রমজানের যে আমেজটা, রোজার যে আমেজটা, সে দেশের মতো এখানে আসলে আমরা উদযাপন করতে পারি না। তথাপিও আমরা এখানে অনেক যারা আমরা আছি, আমাদের ক্লোজ যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, সবাইকে নিয়ে আমরা আসলে আজকে ইফতার করতে এসেছি। আমাদের খুব ভালো লাগছে। মারদেকা স্কোয়ারের এই দৃশ্য যেন বিদেশের মাটিতে এক টুকরো স্বস্তি আর শেকড়ের টান। প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কাছে এই ইফতার একতাবদ্ধ থাকার এক অনন্য প্রয়াস। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে চলা ভিসা সংকটে বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি। মধ্যপ্রাচ্যের এই সমৃদ্ধশালী দেশটিতে ভিসা জটিলতা নিরসন না হলে প্রায় 3 লাখ প্রবাসীকে নিঃস্ব হাতে দেশে ফিরতে হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ভিসা সংকট নিরসনে তাই নতুন সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন প্রবাসীরা। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। দীর্ঘদিন ধরে ভিসা সংকটের কারণে সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন খাতে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন প্রবাসীরা। অনেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। কেউ কেউ নতুন প্রতিষ্ঠান চালু করলেও ভিসা না পাওয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ দিতে পারছেন না।
ভিসা পরিবর্তনের সুযোগ না থাকা এবং লাইসেন্স ব্লক হয়ে যাওয়ায় অসংখ্য প্রবাসী কাজ হারিয়ে দেশে ফিরছেন। তাদের অভিযোগ, বিগত সরকারের সময় বিষয়টি নিয়ে প্রত্যাশা থাকলেও দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাই বর্তমানে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা। আমি আশা করব দীর্ঘ 1.5 যুগ পরে নির্বাচিত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সরকার সংযুক্ত আরব আমিরাতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে আরো অনেক বেশি শক্তিশালী করবেন। শ্রমিকের সমস্যার কারণে, আমাদের ভিসা জটিলতার কারণে কিন্তু আমরা ব্যবসা সম্প্রচার করতে পারতেছি না। 2012 সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা প্রকট আকার ধারণ করে। 2018 সালে সাধারণ ক্ষমার পর ভিজিট ভিসা চালু হলেও বিপুল সংখ্যক বাংলাদেশি দেশটিতে প্রবেশ করেন। কেউ বৈধতা পেলেও অনেকে হয়ে পড়েন অবৈধ। 2024 সালের আগস্ট থেকে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা পুরোপুরি বন্ধ হয়ে যায়। বর্তমানে কার্যত নতুন কোনো ভিসা ক্যাটাগরিতেই বাংলাদেশিদের জন্য সুযোগ নেই বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। বড় কিছু কোম্পানিতে সীমিত আকারে সুযোগ থাকলেও সেটিও এখন প্রায় স্থবির। আমরা এক কোম্পানি থেকে আরেকটি কোম্পানি তো ভিসা চেঞ্জ করতে পারতেছি না, কিংবা নতুন কেউ নতুন ভিসা নিয়েও এদেশে স্বাভাবিক ভিসা লেবার ভিসায় আসতে পারতেছে না। আলোচনা একটু বৃদ্ধি করে এবং কূটনৈতিক তৎপরতা যদি বৃদ্ধি করে তাহলে আশা করা যায় যে আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণ হতে পারবো। প্রবাসীদের দাবি পূরণে চেষ্টা চলছে বলে জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। আমাদের হাতে এখনো স্পেসিফিক কোনো খবর নাই, কোনো ইনফরমেশন নাই যে অমুক তারিখে করবে। আমি শুধুমাত্র এইটুকু বলতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটা চেষ্টা করে যাচ্ছি। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, ভিসা সংকট নিরসন না হলে ব্যবসা বাণিজ্যে মারাত্মক ক্ষতি হবে এবং লাখ লাখ প্রবাসী আর্থিকভাবে ধ্বংসের মুখে পড়বেন। অনেকে নিঃস্ব হয়ে দেশে ফিরতে বাধ্য হতে পারেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ইতালিতে স্পন্সর ভিসার 4র্থ ধাপের আবেদন শেষ হয়েছে। 2026 সালের জন্য 34টি দেশ থেকে প্রায় 1,65,000 শ্রমিক নেবে ইতালি সরকার। সব ক্যাটাগরিতে আবেদনের সুযোগ থাকায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। সংকট মেটাতে প্রতি বছর বিদেশি শ্রমিক নেয় ইউরোপের দেশ ইতালি। এই ধারাবাহিকতায় 2026, 27 ও 28 সালে মোট 5 লাখ বিদেশি শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে বর্তমান মেলোনি সরকার। এর অংশ হিসেবে 2026 সালে 34টি দেশ থেকে প্রায় 1,65,000 শ্রমিক নেওয়া হবে বলেও জানায় তারা। এবছর 12 জানুয়ারি কৃষি খাত, 9 ফেব্রুয়ারি হোটেল ও পর্যটন, 16 ফেব্রুয়ারি স্থায়ী স্পন্সর ভিসা এবং 18 ফেব্রুয়ারি ডোমেস্টিক কাজের আবেদন গ্রহণ করা হয়। কৃষি ও পর্যটন খাতে আবেদন কম জমা পড়লেও স্থায়ী স্পন্সর ও ডোমেস্টিক খাতে কোটার চেয়ে কয়েক গুণ বেশি আবেদন জমা পড়ে। সংশ্লিষ্টরা জানায়, আবেদনকারীর কাগজপত্র ঠিক থাকলে এবং দ্রুত আবেদন জমা দিলে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। সাগর বা অবৈধ পথ এড়িয়ে এই সুযোগ কাজে লাগিয়ে বৈধ পথে ইতালিতে যাওয়ার পরামর্শ দিচ্ছেন প্রবাসীরা। যাদের সব ডকুমেন্টস ঠিক আছে, মালিক সঠিক আছে, বৈধভাবে ইতালিতে আসার জন্য এটাই সর্বশেষ এবং সর্বোত্তম পন্থা। যারা এবছর আবেদন করতে পারেননি তারা পরবর্তী বছর আবেদন করবেন, বা তার পরবর্তী বছরে আবেদন করবেন। বাট আপনারা কেউ ঝুঁকি নিয়ে ইতালি আসবেন না। সাগর পাড়ি দিয়ে বিভিন্ন উপায়ে, অবৈধ উপায়ে ইতালি আসার দরকার নেই। এবছর ক্লিক ডেতে যারা আবেদন করতে পারেননি তারা আগামী 2 বছরকে কাজে লাগাতে পারেন বলে পরামর্শ প্রবাসীদের। তবে দালাল চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা। জানা যায়, গত অক্টোবর ইতালি সরকার 3 বছরে 5 লাখ বিদেশি শ্রমিক নেয়ার গেজেট প্রকাশ করেছে। সময় সংবাদ, ইতালি। এশিয়ান নারী ফুটবলের সর্বোচ্চ আসর এএফসি নারী এশিয়ান কাপে খেলতে অস্ট্রেলিয়া গেল বাংলাদেশ দল। 1 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়া 3 শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান নারী ফুটবলের সর্বোচ্চ আসর। দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে নতুন এক সোনালী অধ্যায়ের সূচনা। প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ মঞ্চে লড়াই করতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বপ্ন পূরণের প্রত্যাশায় বিভোর বাংলার মেয়েরা। এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর এএফসি নারী এশিয়ান কাপে খেলতে গেল অস্ট্রেলিয়ায়। বৃহস্পতিবার দিবাগত রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন আফাইদা খন্দকার, ঋতুপর্ণা চাকমারা। 1 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার 3 শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান নারী ফুটবলের সর্বোচ্চ আসর। অভিজ্ঞতা ও অর্জনে বাংলাদেশের সঙ্গে চীন, কোরিয়া ও উজবেকিস্তানের পার্থক্যটা যোজন যোজন। তবুও ভালো খেলার প্রত্যয় নিয়ে শিষ্যদের নিয়ে রওনা হয়েছেন কোচ
পিটার বাটলার। 3 মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ 9 বারের চ্যাম্পিয়ন চীন। 6 মার্চ দ্বিতীয় ম্যাচে 3 বারের শিরোপাজয়ী উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। 9 মার্চ প্রতিপক্ষ 5 বার এশিয়ান কাপ খেলা উজবেকিস্তান। এশিয়ান কাপের মিশন সামনে রেখে দারুণ রোমাঞ্চিত দলের সদস্যরা। ফল যাই হোক, নিজ দেশের খেলা দেখার ও সমর্থনের আহ্বান বাংলাদেশ দলের গোলরক্ষক স্বর্ণারানী মণ্ডলের। আমাদের জন্য প্রথম যে আমরা এফসি কোয়ালিফাই করছি এবং এত বড় একটা দেশে আমরা যাওয়ার সুযোগ পাচ্ছি, খেলার সুযোগ পাচ্ছি এত বড় বড় দেশের সাথে, তো অবশ্যই ভালো লাগতেছে। আমাদের গ্রুপে যারা আছে চায়না, কোরিয়া, তারা সবাই অনেক ভালো টিম। তারপরেও আমাদের চেষ্টা যেটা থাকবে যে আমাদের সর্বোচ্চটা দেয়া, রেজাল্ট যাই হোক দেশবাসী যেন আমাদের ফুটবল খেলাটা দেখে যাতে উপভোগ করতে পারে, ভালো বলতে পারে, এটা আমাদের চেষ্টা থাকবে। প্রস্তুতি নিয়েও সন্তুষ্টির কথা জানিয়েছেন বাংলাদেশ দলের গোলরক্ষক। এতদিন প্র্যাকটিস করার, ভালোভাবে প্রিপারেশনটা ঠিকঠাক মতো নেওয়ার, আমাদের লিগ ছিল সেখানেও আমরা খেলার চান্স পাইছি। প্রিপারেশন আমাদের ভালো, আমরা চেষ্টা করব দেশকে ভালো কিছু দেওয়ার। প্রতিযোগিতায় সম্মানজনক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরমেন্স করাই বাংলাদেশের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন খেলোয়াড়েরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। মেসুত ওজিলকে ঘিরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পরিণত হয় আনন্দের কেন্দ্রস্থলে। প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে হাজারো মানুষের উচ্ছ্বাস যেন কিছু মুহূর্তের জন্য ভুলিয়ে দেয় সব দুঃখ। মধুছড়া শিবিরের ছোট্ট মাঠে খেলতে নেমে গোলও করেছেন ওজিল। উদযাপনে মাতেন রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে। কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেল জানাচ্ছেন সে খবর। উখিয়ার মধুছড়া আশ্রয় শিবির বড় মাঠে চলছে প্রীতি ফুটবল ম্যাচ। মাঠের চারপাশে কয়েক হাজার দর্শক, উত্তেজনায় টগবগ করছে পরিবেশ। হঠাৎই আকাশী নীল জার্সি পরে মাঠে নামলেন একজন। তখনই ওজিল ওজিল স্লোগানে প্রকম্পিত হলো চারদিক। রোহিঙ্গা আশ্রয় শিবিরের এই প্রীতি ম্যাচে মাঠে নেমে সবাইকে উচ্ছ্বাসে মাতালেন জার্মানির বিশ্বকাপ জয়ী এই তারকা। কিছু সময়ের জন্য খেললেও রোহিঙ্গা তরুণদের জন্য এই স্মৃতি থাকবে চিরদিন। প্রিয় তারকাকে সামনে পেয়ে অনেকেই খেলা ফেলে জড়িয়ে ধরেন। মুঠোফোনে সেলফি তুলতেও ভুলেননি কেউ কেউ। কঠোর নিরাপত্তার কারণে কেউ বা পারেনি। তাতে কি, দুঃখের শিবিরে এমন আনন্দ আসে বা কদিন। আমাকে স্বপ্ন ছিল, ওজিল থেকে দেখতে পাইছি, আমি তো অনেক খুশি লাগছে। হাত মিলাই বাদে সিবিতে যে আজ আমার হয়তো বল খেলাই বেশি ভালো লাগে। ওজিলের দেখে রাত বেশি খুশি লাগে, কিন্তু ডাকে যাই না হারি কি হয়তো সিকিউরিটি আছে দিয়ে আনলা বলি টিভির মাঝে দেখিলাম যে মানে এই উজিলরে আজ সাথে ইন্দিলা প্র্যাকটিক্যালি ফেস টু ফেস দেখি দিয়ে আনলা সাথে আর তো কাছে বেশি খুশি লাগে। রোহিঙ্গা শিবির পরিদর্শনের ব্যস্ত সূচির মাঝেও এই প্রীতি ম্যাচে অংশ নেন ওজিল। আরকান রোহিঙ্গা ফুটবল ফেডারেশন আয়োজন করে এই বিশেষ প্রীতি ম্যাচ। প্রতিযোগিতামূলক ফুটবল ছাড়লেও এদিন পায়ের জাদু দেখিয়েছেন ওজিল। কয়েকজন খেলোয়াড় ঘিরে ধরলেও থামানো যায়নি। লক্ষ্যভেদী শটে বল জড়িয়ে যায় জালে। গোলের আনন্দে আবারও ফেটে ওঠে পুরো মাঠ। বিশ্ব ফুটবল মাতানো ওজিলের জন্য এমন অভিজ্ঞতা দারুণ। রোহিঙ্গা শিবিরে এসে জানিয়েছেন এমন স্মৃতি মনে রাখবেন বহুদিন। Ramadan Mubarak, and I wish both teams a good luck. May Allah protect all of us, and I'm happy that I'm here in Bangladesh today, especially in this place, to see the people, to understand the people, and as I said before, I wish both clubs all the best, and see you soon inshallah. রোহিঙ্গা শিবিরের ছোট্ট মাঠে বিশ্বকাপ জয়ী তারকার উপস্থিতি একদিনের জন্য হলেও এনে দিল বিশ্ব ফুটবলের ছোঁয়া। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ইউরোপীয় ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগে আবারও মাথাচাড়া দিয়ে উঠল বর্ণবাদ। এই ঘটনাকে কেন্দ্র করে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ স্পেনেও শুরু হয়েছে তীব্র বিতর্ক। তবে ভিনির সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে দ্বিধায় পড়েছেন খোদ মাদ্রিদ সমর্থকরাই। কেউ বলছেন এটি সরাসরি বর্ণবাদ, আবার কারো মতে নিছকই খেলার মাঠের সাধারণ উত্তেজনা। চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের পরদিন কথা ছিল আজ মাদ্রিদের রাস্তা জুড়ে থাকবে স্বস্তির আবহ। পত্রিকার প্রথম পাতায় বড় করে হেডলাইন হবে ভিনিসিউসের কীর্তিগাথা। সবাই জড়ো হয়ে পড়বেন সেই রূপকথা। কিন্তু হলো তার উল্টো। ম্যাচের এক ঘটনায় বদলে গেল দৃশ্যপট। এদিন মাদ্রিদে সকাল হলো এক ঝাঁক অনিশ্চয়তা আর বেদনার সুরে। পত্রিকার পাতা জুড়ে ভয়ানক এক মহামারীর গল্প, বর্ণবাদ, যার হাত থেকে কোনোভাবেই যেন মুক্তি মিলছে না ফুটবলের।
ঘটনাটি অবশ্য কেবল মাঠেই সীমাবদ্ধ থাকেনি, সান্তিয়াগো বার্নাবুর বাইরেও মানুষের মধ্যে তৈরি করেছে মিশ্র প্রতিক্রিয়া। সাধারণ ভক্ত থেকে শুরু করে পর্যটকদের মতে ফুটবলের মতো বৈশ্বিক খেলায় বর্ণবাদের কোনো স্থান থাকা উচিত নয়। খেলার মাঠ যেখানে সব দেশের সব বর্ণের মানুষ সমান এবং সেখানে কেবল ফুটবলেরই জয় হওয়া উচিত। তবে ভিন্ন সুরও আছে অনেকের গলায়। ঐতিহাসিকভাবেই ফুটবলকে একটি সংঘাতময় খেলা এবং জয়ের নেশায় মানুষ প্রতিপক্ষকে উত্তেজিত করতে অনেক সময় আজে বাজে কথা বলে ফেলে বলেও মনে করেন অনেকে, যা সবসময় বর্ণবাদ নাও হতে পারে বলে মন্তব্য তাদের। এই অপমানজনক গালিগালাজ একেবারেই অর্থহীন। গায়ের রঙের কারণে কাউকে অপমান করার কোনো মানে হয় না। সে রিয়াল মাদ্রিদের একজন বড় মাপের খেলোয়াড়। সে বারবার অভিযোগ করা সত্ত্বেও কেন এই ঘটনা ঘটছে তা আমি বুঝতে পারছি না। আমি মনে করি মাঠে কোনো বর্ণবাদী মন্তব্য করা উচিত নয়, তবে একই সাথে ভিনিসিয়াসকেও সতর্ক থাকতে হবে যাতে সে দর্শকদের উস্কে না দেয়। যদি সে নিজেই স্টেডিয়ামকে উত্তেজিত করে এবং এরপর তাকে বর্ণবাদী গালি দেওয়া হয়, তবে সেটি নিয়ে সমালোচনা করা একটু কঠিন হয়ে পড়ে। এবারের এই চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ বিতর্ক আবারও সামনে নিয়ে এসেছে ফুটবল মাঠের সেই পুরানো ক্ষত। উয়েফার তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা আসুক বা না আসুক, ফুটবলের সৌন্দর্য রক্ষায় বর্ণবাদ বিরোধী আন্দোলনের গুরুত্ব যে দিন দিন বাড়ছে তা নিয়ে দ্বিমত নেই কারোরই। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। 2026 সালের সেন্ট্রাল কন্ট্রাক্ট ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে বেতন কমেছে তাসকিন আহমেদের। গেল বছর এ প্লাস ক্যাটাগরিতে থাকা একমাত্র এই ক্রিকেটারকে নামিয়ে দেওয়া হয়েছে এ ক্যাটাগরিতে। 5 ক্যাটাগরিতে 28 ক্রিকেটারকে রাখা হয়েছে এবারের কেন্দ্রীয় চুক্তিতে। বারবার বলা হলেও জাতীয় চুক্তিতে রাখা হয়নি সাকিব আল হাসানকে। 27 জনের পরে যখন আলোচনা শেষ, তখনই আমাদের প্রপোজাল আসছে অতীতের আলোচনা সাপেক্ষে, সাকিবের সাথে আলোচনা সাপেক্ষে প্রস্তাবটা আসছে এবং সেই প্রস্তাবের আমি সমর্থক ছিলাম। চুক্তিবদ্ধ যে তালিকাটা হবে বিভিন্ন গ্রেডে প্লেয়ারদের, সেখানে সাকিব আল হাসানকে আমরা প্রপোজ করেছি আর কি। বিশ্বকাপ বয়কট করে যখন চাপে ছিল ক্রিকেট বোর্ড, তখন ট্রাম্প কার্ড হিসেবে সামনে নিয়ে আসা হয় সাকিব আল হাসানকে। দেশের মাটিতে ম্যাচ খেলে জাতীয় দলকে বিদায় বলতে চাওয়া টাইগার কিংবদন্তিকে সেই সুযোগটা নাকি দিতে চেয়েছে বর্তমান বোর্ড। তারপরেই জানানো হয় সাকিবকে রাখা হবে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে। 27 ক্রিকেটার চূড়ান্ত হওয়ার পর 28 নম্বর ক্রিকেটার হিসেবে সাকিবকে নিয়ে আলোচনা হয় পরিচালকদের মাঝে, যে আলোচনায় সমর্থন দিয়েছিলেন পরিচালক আসিফ আকবর। অথচ বিসিবি প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিতে 28 ক্রিকেটার আছেন ঠিকই, কিন্তু নেই সাকিব আল হাসানের নাম। তাকে রাখা হয়েছে উপেক্ষিত। বিশ্বকাপ বাদ দিয়ে যে সমালোচনায় পড়েছিল বোর্ড, আর সেজন্য বোর্ড পরিচালকরা এমন স্ট্যান্ড নিয়েছিল তা স্পষ্ট হয় এমন কাণ্ডে। বিসিবি ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে থাকা 28 ক্রিকেটার জায়গা পেয়েছেন 5 ক্যাটাগরিতে। গেল বছর এ প্লাস ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার ছিলেন তাসকিন আহমেদ। এবার এই ক্যাটাগরিতে রাখা হয়নি কোনো ক্রিকেটার। 5 ক্যাটাগরি হলেও মূলত ক্রিকেটারদের স্থান হয়েছে 4 ক্যাটাগরিতে। এ ক্যাটাগরিতে আছেন 4 ক্রিকেটার, 3 ফরম্যাটের 3 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ আর লিটন দাস। এই ক্যাটাগরির অন্য ক্রিকেটার তাসকিন আহমেদ, যাদের মাসিক বেতন 8 লাখ টাকা। বি ক্যাটাগরিতে আছেন সর্বোচ্চ 11 ক্রিকেটার, তাদের মাসিক বেতন হবে 6 লাখ টাকা করে, যেখানে আছেন মুশফিক, মুমিনুল, মুস্তাফিজ, তাইজুল, তাওহিদ হৃদয়, সাদমান, শেখ মেহেদী, তানজিদ তামিমরা। ক্যাটাগরি সিতে 6 ক্রিকেটারের স্থান হয়েছে, যেখানে তারা মাসিক বেতন পাবেন 4 লাখ টাকা করে। এই ক্যাটাগরিতে আছেন সৌম্য, জাকের, শরীফুল, তানজিম সাকিব, নাসুম খালেদরা। আর সবশেষ ডি ক্যাটাগরিতে 2 লাখ টাকা করে বেতন পাবেন ক্রিকেটাররা। এই ক্যাটাগরির ক্রিকেটাররা হলেন টি-20 দলের সহ অধিনায়ক সাইফ হাসান, পারভেজ ইমন, তানভীর, নাইম, মুরাদ, শামীম পাটোয়ারি ও নুরুল হাসান সোহান। গেল বছর সেন্ট্রাল কন্ট্রাক্টে ছিলেন 22 ক্রিকেটার, এবার বাড়িয়ে করা হয়েছে 28 ক্রিকেটার। গেল বছর থেকে বাদ যাননি কেউ। প্রথমবার চুক্তির আওতায় এসেছেন ইমন, তানভীর ও মুরাদ, আর পুনরায় চুক্তিতে ফিরেছেন সাইফ, সোহান, নাইম, শামীমরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপের খবর। আবারও চমক দেখালো জিম্বাবুয়ে। এবার শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 8-এ পা রাখলো আফ্রিকার দেশটি। ম্যাচ সেরা হয়েছেন সিকান্দার রাজা। ব্যাটার বোলারদের ফর্মে ফেরাতে চাইলে জিম্বাবুয়েকে নিয়ে এসো। বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে এখন থেকে আর এই কথা শোনা যাবে না। টি-20 বিশ্বকাপে তাদের যে পারফরমেন্স, তাতে ব্যঙ্গ করার সুযোগই নেই। অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কা, 2 সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ধরাশায়ী জিম্বাবুয়ানদের প্রতাপে।
প্রেমাদাসা স্টেডিয়ামে ফেভারিট হয়েই মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। হোম গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নামা দলকে দারুণ সূচনা এনে দেন পাথুন নিসাঙ্কা। সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া বধের নায়ক নিসাঙ্কা এদিনও ছিলেন অপ্রতিরোধ্য। 150-র বেশি স্ট্রাইক রেটে খেলেন 62 রানের ইনিংস। কুশল মেন্ডিসকে টপকে 2636 রান নিয়ে তিনিই এখন আন্তর্জাতিক টি-20তে শ্রীলঙ্কার সর্বোচ্চ রান সংগ্রাহক। কুশল পেরেরা ও কুশল মেন্ডিস বেশি দূর এগোতে না পারলেও পাভান রাথনায়কের মারকুটে ব্যাটিংয়ে ট্র্যাকে ফেরে লঙ্কানরা। রাথনায়কে করেন 44 রান। শেষ দিকে জিম্বাবুয়ের কৌশলী বোলিংয়ে কিছুটা ছন্দ হারায় স্বাগতিকরা। গ্রায়াম ক্রেমার, ব্র্যাড ইভান্স ও ব্লেসিং মুজারাবানি নেন 2টি করে উইকেট। তবুও স্কোরবোর্ড ছিল সমৃদ্ধ। কলম্বোর স্লো ট্র্যাকে 7 উইকেটে 178 রানের পুঁজি নিয়ে জয়ের আশাই করছিল সনাথ জয়াসুরিয়ার শিষ্যরা। তবে জায়ান্টদের সব পরিকল্পনা ভেস্তে যায় উজ্জীবিত এক দলের সামনে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে দলই হারিয়েছে আসরের অন্যতম শক্তিশালী অস্ট্রেলিয়াকে। কিন্তু জিম্বাবুয়ানদের ড্রেসিং রুমকে একটু বেশিই চাঙা করেছে মাইটি অজিদের বিপক্ষে জয়। কেতারামায় ইনফর্ম ব্রায়ান বেনেট ও তাদিওনাশি মারুমানিরা শুরু থেকেই চড়াও হন লঙ্কান বোলারদের ওপর। দলীয় 69 ও ব্যক্তিগত 34 রানে মারুমানিকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু দেন দুনিত ভেলালাগে। এরপর ব্যাট চালিয়ে খেলতে থাকা রায়ান বার্লকে 23 রানে থামান আরেক স্পিনার মাহিশ থিকসানা। তবে এক প্রান্তে অবিচল ছিলেন বেনেট। তাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক সিকান্দার রাজা। 170-এর বেশি স্ট্রাইক রেটে 45 রান করেন তিনি। চলতি আসরে 3 ম্যাচে 2টিতেই 50-র দেখা পেয়েছেন বেনেট। 3টিতেই থেকেছেন অপরাজিত। 48 ও 64-র পর এদিন এই ওপেনারের ব্যাটে আসে 63 রানের ঝলমলে এক ইনিংস। আর তাতেই 6 উইকেটের স্মরণীয় এক জয় নিয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে। সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছে আফ্রিকার দেশটি। শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে টপকে গ্রুপ সেরা রাজা বেনেটরা। সুপার 8-এও এই ধারা অব্যাহত রাখতে চাইবে তারা, যদিও শীর্ষ 8-এর চ্যালেঞ্জ আরেকটু কঠিন। সুপার 8 গ্রুপ 1-এ জিম্বাবুয়ের প্রতিপক্ষ ভারত, সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। মাকসুম আলম খান, সময় সংবাদ। বড় জয় দিয়ে টি-20 বিশ্বকাপ যাত্রা শেষ করল গেল আসরের সেমিফাইনাল খেলা আফগানিস্তান। নিজেদের শেষ ম্যাচে কানাডাকে 82 রানে হারিয়েছে আফগানরা। প্রথমে ব্যাট করে ওপেনার ইব্রাহিম জাদরানের অপরাজিত 95 রানে 200 রানের পুঁজি পায় আফগানিস্তান। জবাবে মোহাম্মদ নবীর দুর্দান্ত বোলিংয়ে 118 রানে থামে কানাডা। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে শুরু থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলে আফগানিস্তান। দুই ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজ শাসন করেন প্রতিপক্ষ বোলারদের। তবে 20 বলে 30 রান করে ফিরেন গুরবাজ। অন্য প্রান্ত আগলে খেলেন জাদরান। দারুণ সঙ্গ দেন সাদিকুল্লাহ অটল। 50 তুলে নিয়ে শতকের সম্ভাবনা জাগান জাদরান। সঙ্গ দেওয়া অটল ফিরে যান 44 রান করে। তবে শেষ পর্যন্ত 56 বলে 95 রানে অপরাজিত থাকেন ইব্রাহিম জাদরান। 200 রানের পুঁজি পায় আফগানরা। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও দাপট দেখায় রশিদ খানের দল। 50 রানের আগেই 5 উইকেট তুলে নেন বোলাররা। মোহাম্মদ নবীর ঘূর্ণির সামনে দিশেহারা ছিলেন কানাডা বোলাররা। 7 রানে 4 উইকেট তুলে নেন নবী। সর্বোচ্চ 30 রান করেন হার্স্টাকের। নির্ধারিত 20 ওভারে 118 রান তুলে কানাডা। ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে এসে গ্রুপ পর্ব থেকে বড় জয়ে বিশ্বকাপ মিশন শেষ করল আফগানিস্তান। টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পারফরমেন্সে হতাশ সাবেক অধিনায়ক রিকি পন্টিং। জিম্বাবুয়ের কাছে হারের পরই অজিদের বিশ্বকাপ শেষ হয়ে যায় বলেও মন্তব্য করেন তিনি। জিম্বাবুয়ের কাছে হারের সমালোচনাও করেন পন্টিং। আগামী বিশ্বকাপ হবে অজিদের ঘরের মাঠে। তার জন্য এখন থেকেই পরিকল্পনা করার পরামর্শ 3টি ওয়ানডে বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তির। ঘরের মাঠে পরের বিশ্বকাপে ম্যাক্সওয়েলকে আর দলে দেখেন না পন্টিং। তবে মার্শ হেডদের নিয়ে আশাবাদী সাবেক এই অধিনায়ক। বিশ্বকাপ শুরুর আগে শিরোপার অন্যতম দাবিদার ছিল অস্ট্রেলিয়া, কিন্তু মাঠের পারফরমেন্সে সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যায়নি। 1.5 দশকের বেশি সময় পর টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে মাইটি অজিদের। টি-20 ফরম্যাটের বিশ্বকাপের প্রথম আসরে জিম্বাবুয়ের কাছে হেরেছিল অজিস। 19 বছর পর আবারও বিশ্বমঞ্চে মুখোমুখি হয় দুদল। এবারও একই ফলাফল, যে হারের চড়া মূল্য দিতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। দলের এমন পারফরমেন্সে হতাশ কিংবদন্তি রিকি পন্টিং। এবারের বিশ্বকাপটা অস্ট্রেলিয়ার জন্য মোটেও ভালো ছিল না। শুরুতেই হ্যাজেলউড, কামিন্স ইনজুরির জন্য ছিটকে যান। এরপর টিম ডেভিডও কিছু ম্যাচ খেলতে পারেননি। আমার মনে হয় জিম্বাবুয়ের কাছে হারার পর আমাদের বিশ্বকাপ সেখানেই শেষ হয়ে গেছে। টুর্নামেন্ট শুরুর আগে গ্রুপ থেকে আমার মনে হয়েছিল শ্রীলঙ্কাকে ঘরের মাঠে হারানো কঠিন হবে, এবং সেটাই হয়েছে। কিন্তু জিম্বাবুয়ে আইসিসি ইভেন্টে অস্ট্রেলিয়াকে হারাবে, এটা মেনে নেওয়া কঠিন। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে আপনি প্রতিপক্ষকে এমন সুযোগ দিতে পারেন না।
এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে পরবর্তী টি-20 বিশ্বকাপ নিয়ে, যে আসরের সহ আয়োজক অস্ট্রেলিয়া। অজিদের অজস্র জয়ের নায়ক গ্লেন ম্যাক্সওয়েল এবারে টুর্নামেন্টে ভালো করতে পারেননি। বয়স হয়েছে 37। ঘরের মাঠে পরের বিশ্বকাপে ম্যাক্সওয়েলকে আর দলে দেখেন না পন্টিং। তবে মার্শ হেডডেন নিয়ে আশাবাদী সাবেক অধিনায়ক। ম্যাক্সওয়েলের কেরিয়ার শেষের দিকে, আমার মনে হয় না সে পরের বিশ্বকাপে খেলবে। মার্কাস স্টোনিসকে নিয়েও সংশয় আছে। সে বিশ্বজুড়ে শুধু টি-20 টুর্নামেন্ট খেলছে। যদিও অলরাউন্ডার হওয়ায় আগামী বিশ্বকাপে সে থাকতেও পারে। মিচেল মার্শ, ট্রাভিস হেড ও জশ ইংলিশও পরের বিশ্বকাপে খেলবেন। স্টিভেন স্মিথ অলিম্পিক দলের অংশ হতে চায়, তার বিষয়টা ভিন্ন। এছাড়া ক্যামেরুন গ্রিনের পারফরম্যান্সেরও সমালোচনা করেন পন্টিং। মাঠে অস্ট্রেলিয়া দলের যে চিরাচরিত দাপট সেটা নিম্নমুখী বলেও মনে করেন সাবেক অধিনায়ক। সব মিলিয়ে পন্টিংয়ের বার্তা স্পষ্ট, অস্ট্রেলিয়াকে বড় দলের মতো খেলতে হলে দায়িত্ব নিতে হবে অভিজ্ঞদের, তরুণদের হতে হবে ধারাবাহিক। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সংবর্ধনা দেয়া হলো জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী দিনাজপুর জেলা দলকে। জেলা প্রশাসক মিলনায়তনে জেলা দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক রফিকুল ইসলাম। এ সময় সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে খেলোয়াড়দের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। গোলাম নবী দুলালের তথ্য, মানজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত নভেম্বরে প্রথমবারের মতো জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ জেতে দিনাজপুর। দেরিতে হলেও জেলার কৃতি সন্তানদের সংবর্ধনা দিল দিনাজপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিজয়ী দলের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক সহ ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় ডিএফএ মনোগ্রাম খচিত একটি ব্লেজার ও নগদ অর্থ। এ সময় জেলার ফুটবলকে এগিয়ে নিতে বড় পরিকল্পনা সাজানোর দাবি জানান ফুটবলাররা। দাবি তোলেন প্রাণের বড় মাঠ অবমুক্ত করারও। আর জাতীয় চ্যাম্পিয়নশিপের অর্জনে কেবল সংবর্ধনায় সীমাবদ্ধ না থেকে যেন খেলোয়াড়দের ভবিষ্যৎ নিরাপত্তাও গড়ে তোলা হয়, সে প্রত্যাশার কথাও জানান বিজয়ী দলের সদস্যরা। আমরা যে মাঠ থেকে খেলাধুলো করে মানুষ হয়েছি, সেই মাঠটা এখন আমাদের খেলার জন্য উপযোগী না, সেই মাঠটা এখন বন্ধ। আমি ডিসি স্যারকে অনুরোধ করব আমাদের মাঠটা যেন খুব শীঘ্রই খুলে দেওয়া হয়। অফিসিয়াল কর্মকর্তা ডিসি সাহেবকে অনুরোধ জানাবো যেন তারা আমাদের জন্য একটা গাইডলাইন তৈরি করে দেয় আর প্র্যাকটিসের জন্য একটা ভালো জায়গা করে দিতে পারে। জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের অর্জনে থেমে না থেকে দেশের ফুটবলের নেতৃত্বে দিনাজপুরের খেলোয়াড়দের তৈরি করার পরিকল্পনা নীতি নির্ধারকদের। এই টিমটা নিয়ে পুরো আশাবাদী। আমাদের দিনাজপুর জেলার 6-7 জন প্লেয়ার ঢাকা মাঠে রানিং খেলতেছে। ইনশাআল্লাহ আমরা এই টিম নিয়েও ঢাকা স্বাধীনতা কাপে আশানুরূপ ফল করব, দিনাজপুর একটা ভালো অবস্থানে যাবে। উপজেলার বিভিন্ন পর্যায়ে উদীয়মান খেলোয়াড়রা আছে, তাদেরকে সমন্বয় করে একটা প্রশিক্ষণের মাধ্যমে আমরা আরো সুন্দর দিনাজপুরের টিম গঠন করতে যাচ্ছি। নতুন প্রজন্মকে মাদক, সন্ত্রাসমুক্ত ও সুস্থ আর সমৃদ্ধ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে মনে করেন জেলা প্রশাসক। পৃথিবীতে আমি বিশ্বাস করি পরিচিতি পাওয়া বা ভালো থাকার সবচেয়ে ভালো পথ হলো খেলাধুলার সঙ্গে জড়িত থাকা। আমি যদি বলি মেসি বা নেইমার, তাকে দুনিয়ার কত মানুষকে ক্রিকেট খেললেও এত সম্ভব না। গত 22 নভেম্বর ঢাকা কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে 3-2 ব্যবধানে সিরাজগঞ্জকে হারিয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপ ট্রফি ঘরে তোলে উত্তরের জেলা দিনাজপুর। সময় সংবাদ, দিনাজপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক। ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে চালুর পরিকল্পনা। পর্যায়ক্রমে সুবিধা পাবে দেশের 5 কোটি পরিবার। জাতীয় নির্বাচনের পর এবার 3 সিটি নির্বাচনের প্রস্তুতি ইসির। চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আগামী সপ্তাহে কমিশন সভায় ঠিক হবে কর্মপরিকল্পনা। 21 কেবল ভাষার দাবি নয়, আত্মপরিচয়, সাংস্কৃতিক অধিকারের সংগ্রাম, বলছেন বিশ্লেষকরা। ভাষাকে প্রজন্ম থেকে প্রজন্ম টিকিয়ে রাখতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। রমজান উপলক্ষে আমদানি বাড়লেও খাতুনগঞ্জে অস্থিরতা। সপ্তাহ ব্যবধানে চিনির কেজিতে 5, ভোজ্য তেলের মনে 60 থেকে 300 টাকা বাড়তি। দাম বাড়াতে নানা কৌশল ব্যবসায়ীদের। এবং শুষ্ক মৌসুমে পদ্মায় জেগে উঠেছে ছোট বড় অসংখ্য ডুবোচর। নাব্য সংকটে পণ্যবাহী নৌযান চলাচল ব্যাহত। বিপাকে ফরিদপুরের ব্যবসায়ী, ইজারাদার ও শ্রমিকরা। এই ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন শবনব নিবিড়। ধন্যবাদ আলিফ।
সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ে।